মহাবিশ্বের প্লাজম্যাটিক উৎপত্তি। বিশ্বজনীন সৃষ্টির সরলতা। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের উৎপত্তি একটি একক, বিশৃঙ্খল ঘটনা নয়। তার মতে, সর্বজনীন সৃষ্টি একটি পরমাণু গঠনের মতোই মৌলিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া। মহাজাগতিক স্কেলে চৌম্বক ক্ষেত্রের বিভাজন এবং প্লাজমার বিভাজনের মাধ্যমে সৃষ্টি ঘটে। এইভাবে বৃহত্তর মহাবিশ্বের বিভাজন থেকে মহাবিশ্বগুলি ক্রমাগত গঠিত হয়, যা আমরা দৈনন্দিন জীবনে এবং পারমাণবিক কাঠামোতে যে সৃষ্টি চক্রটি পর্যবেক্ষণ করি তা অনুসরণ করে। বিশৃঙ্খল বিস্ফোরণের বিপরীতে এই সৃষ্টিটি দীর্ঘ ফিসফিস দিয়ে ঘটে। এটি মূল মহাবিশ্বের প্লাজমার একটি ধীর বিভাজন, যা সমগ্রের বেঁচে থাকার জন্য এর পদার্থকে বহিষ্কার করে অনেকটা প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে, এমন নিউট্রনের বিভাজনের মতো। অধ্যায় 1। মহাবিশ্ব এবং এর অরৈখিক সম্প্রসারণ। পারমাণবিক পদার্থবিদদের কাছে মহাবিশ্ব শব্দটির অর্থ বিভিন্ন তীব্রতার চৌম্বক ক্ষেত্রের সংমিশ্রণ। এটি একটি মহান সত্যকে বোঝায়, একটি প্রোটন, একটি সৌরজগৎ অথবা একটি ছায়াপথের প্লাজমা ঠিক একই নীতির অধীনে তৈরি এবং কাজ করে। অনন্য এবং অনন্যতা। আমাদের মহাবিশ্ব অনন্য নয়, এটি অনন্য, সর্বজনীন মহাজাগতিকতা এর একটি ছোট অংশ। সত্য সম্প্রসারণ। আমাদের মহাবিশ্বের পরিলক্ষিত সম্প্রসারণ দুটি যুগপৎ কারণের কারণে। 1. অভ্যন্তরীণ বৃদ্ধি। আমাদের মহাবিশ্বের কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র, প্রধান মাফ, খোলা হচ্ছে, আরও ক্ষেত্র মুক্ত করছে, যা নতুন ছায়াপথের সৃষ্টির কারণ। 2. বাহ্যিক আকর্ষণ। একই সময় আমাদের মহাবিশ্ব একটি ভগিনী মহাবিশ্বের মহাকর্ষীয় বল বা একটি শক্তিশালী বাহ্যিক মহাকর্ষীয় ক্ষেত্রের দ্বারা আকৃষ্ট এবং পরিচালিত হচ্ছে। এর অর্থ হল ছায়াপথগুলির গতি একটি রৈখিক সম্প্রসারণ নয়, বরং একটি জটিল, বাঁকা পথ, যেখানে মহাবিশ্ব অনন্যের মধ্যে অন্যান্য বাহ্যিক বলক্ষেত্রের সাপেক্ষে তার ভারসাম্য খোঁজে। পরিশেষে একটি মহাবিশ্বের আকার এবং অবস্থান তার কেন্দ্রীয় রেখার মধ্যে থাকা প্রধান পদার্থের শক্তি দ্বারা নির্ধারিত হয়। এই উদ্ঘাটনের মূল কথা হল এই ধারণা যে মহাবিশ্বের সমস্ত পদার্থ মূলত একই, শুধুমাত্র তার চৌম্বক ক্ষেত্রের শক্তি দ্বারা পৃথক। পদার্থের বর্ণালী। প্রচলিত পদার্থবিদ্যায় আমরা তিনটি স্বতন্ত্র ধরনের কথা বলি: প্রতিপদার্থ, অন্ধকার পদার্থ এবং দৃশ্যমান পদার্থ। কেসে তাদেরকে বলের একক বর্ণালীতে একত্রিত করে। 1. মৌলিক পদার্থ, চূড়ান্ত বল। এটি সৃষ্টির আদি অবস্থা, যাকে বিজ্ঞান প্রতিপদার্থ বলে। এর চৌম্বক ক্ষেত্র, মাফ, অত্যন্ত কম্প্যাক্ট এবং সর্বাধিক তীব্রতা ধারণ করে। এই কম্প্যাক্টনেসের কারণে তারা সবচেয়ে শক্তিশালী মহাকর্ষীয় এবং চৌম্বক ক্ষেত্র, মাগ্রাব, তৈরি করে। 2. রূপান্তর পদার্থ, মাঝারি বল। যখন প্রধান পদার্থ আনওয়াইন্ড হতে শুরু করে, অর্থাৎ পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে এর ক্ষেত্রগুলি আলগা এবং দুর্বল হয়ে যায়, তখন এটি সেই অবস্থায় প্রবেশ করে যাকে কেসে রূপান্তর পদার্থ বলে। এটিকে আমরা অন্ধকার পদার্থ বলে জানি। এটি আক্ষরিক অর্থে সেই পর্যায় যেখানে প্লাজমা মূল তীব্রতা থেকে দৃশ্যমান পদার্থের তীব্রতার দিকে গতিশীল থাকে। 3. পদার্থ, ন্যূনতম বল। আরও দুর্বল হওয়ার পর ম্যাফগুলি পদার্থের স্তরের তীব্রতায় পৌঁছায় এবং স্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ তারা পদার্থ এবং আমরা যা জানি এবং দেখি সেই উপাদানগুলিতে পরিণত হয়। মৌলিক উপসংহার। প্রতিপদার্থ সম্পর্কে বিরোধী কিছুই নেই, অন্ধকার পদার্থ সম্পর্কে অন্ধকার কিছু নেই। এগুলি কেবল একই চৌম্বকীয় প্লাজমার তীব্রতার বিভিন্ন ডিগ্রি। মূল পদার্থের একটি ছোট অংশ, উদাহরণস্বরূপ 10 সেন্টিমিটার, আমাদের পরিবেশে দৃশ্যমান পদার্থের হাজার হাজার মিটারে পরিণত হতে পারে। চৌম্বকীয় ক্ষেত্রের এই মুক্তি হল শক্তি এবং বলের উৎস, যা মহাবিশ্বে তারা এবং ছায়াপথের ক্রমাগত সৃষ্টিকে চালিত করে। এই দৃষ্টিভঙ্গি মহাবিশ্বকে ব্যাপকভাবে সরল করে তোলে। সবকিছুই চৌম্বকীয় প্লাজমা, এবং এর বৈশিষ্ট্যগুলি কেবল তার ক্ষেত্রের শক্তি দ্বারা সংজ্ঞায়িত করা হয়। সর্বজনীন সৃষ্টি একটি পরমাণু গঠনের মতোই মৌলিক একটি প্রক্রিয়া। বিশ্বগুলি কোনো বিস্ফোরণের মাধ্যমে গঠিত হয় না, বরং বৃহত্তর মহাবিশ্বের চৌম্বক ক্ষেত্র এবং প্লাজমার ক্রমাগত বিভাজন দ্বারা গঠিত হয়, এমন একটি প্রক্রিয়া যা পারমাণবিক স্তরে আমরা যে প্রাকৃতিক চক্র দেখি তা অনুসরণ করে।
এই সৃষ্টি একটি বিস্ফোরক ঘটনার বিপরীতে একটি দীর্ঘ ফিসফিস এর মাধ্যমে ঘটে। মূল মহাবিশ্বের প্লাজমা তার নিজস্ব কাঠামোগত ভারসাম্য বজায় রাখার জন্য তার পদার্থকে বিভক্ত করে এবং বহিষ্কার করে, ঠিক যেমন একটি নিউট্রন ক্ষয় করে প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে। সর্বজনীন প্লাজমার মূল ধারণা, পরিভাষা। এই দৃষ্টিভঙ্গিটি বোঝার জন্য মি কেশে মহাবিশ্বের প্রকৃত পদার্থবিদ্যা বর্ণনা করার জন্য যে নতুন পরিভাষা ব্যবহার করেছেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাফস এবং ম্যাগ্রাভস। সবকিছুর ভিত্তি হল মাফস, চৌম্বকীয় ক্ষেত্র। যখন এগুলি মহাকর্ষীয় ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে, তখন ম্যাগ্রাভস, চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র উৎপন্ন হয়। প্রাণবন্ত, যা সমস্ত মহাজাগতিক কাঠামোর আচরণ এবং গতিবিধি নির্দেশ করে। প্রধান পদার্থ, পূর্বে অ্যান্টিম্যাটার, এটিই সবকিছুর উৎপত্তি। এটিকে প্রধান পদার্থ বলা হয় কারণ এটি সমস্ত পদার্থের উৎস। দৃশ্যমান পদার্থ থেকে একমাত্র পার্থক্য হল এটি অনেক শক্তিশালী এবং আরও ঘন চৌম্বক ক্ষেত্র ধারণ করে। এই ক্ষেত্রগুলি শান্ত এবং দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে এগুলি এমন পদার্থে পরিণত হয় যা আমরা স্পর্শ করতে পারি। প্রধান নক্ষত্র, পূর্বে কৃষ্ণগহ্বর। এই প্রধান পদার্থের ঘনত্বের কেন্দ্রগুলিকে আমরা প্রচলিতভাবে কৃষ্ণগহ্বর বলি। মি কেশে তাদের নামকরণ করেছেন প্রধান তারা কারণ তারা মহাবিশ্বে প্রধান পদার্থ ক্ষেত্রের বল বিকিরণ করে নতুন ছায়াপথ এবং তারার জন্য প্লাজমা বীজ বপন করে। ট্রানজিশন ম্যাটার এবং এনার্জি, পূর্বে অন্ধকার। বিজ্ঞান যাকে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বলে তা কেবল চলমান চৌম্বক ক্ষেত্র যা ট্রানজিশন বা শক্তির পরিবর্তনের অবস্থায় থাকে। এগুলি হল মাফ যা প্রধান পদার্থ থেকে দৃশ্যমান পদার্থে যাওয়ার সাথে সাথে তীব্রতা হারায়। অতএব তাদের ট্রানজিশন ম্যাটার এবং ট্রানজিশন এনার্জি বলা উচিত। দ্বিতীয় অধ্যায়, মহাবিশ্বের সম্প্রসারণের তত্ত্ব এবং বিগ ব্যাং সম্পর্কে সত্য। জ্ঞানের সন্ধানীরা মনোযোগ সহকারে শুনুন। হ্যাঁ, এই মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলে এমন তথ্য রয়েছে, কিন্তু মৌলিক সত্য হল এই মহাবিশ্বই একমাত্র নয়। মানব মহাবিশ্বের সম্প্রসারণের জন্য একটি পূর্ববিদ্যমান স্থান থাকতে হবে যেখানে প্রসারিত হতে হবে অনন্য মহাবিশ্ব এর স্থান। আমাদের মহাবিশ্ব সেই সর্বজনীন মহাবিশ্বতত্ত্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। সত্য সম্প্রসারণ, শিথিলকরণ এবং বাহ্যিক আকর্ষণ। আমাদের মহাবিশ্বের সম্প্রসারণ দুটি গুরুত্বপূর্ণ কারণের কারণে। কেন্দ্রীয় শিথিলকরণ, এই মহাবিশ্বের কেন্দ্রীয় ক্ষেত্রের প্রধান ম্যাফ, চৌম্বকীয় ক্ষেত্র বল শিথিলকরণ করছে, আরও ম্যাফ মুক্ত করছে যা নতুন ছায়াপথ এবং সত্তার সৃষ্টির জন্ম দেয়। বাহ্যিক আকর্ষণ, আমাদের সর্বজনীন সীমানার বাইরে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র আমাদের কাঠামোকে টানছে এবং এটিকে গতিশীল রাখছে। এই গতি কোনো সাধারণ গোলাকার বা রৈখিক সম্প্রসারণ নয়, এটি ইউনিকোসের বৈশ্বিক গতির অংশ। ছায়াপথগুলি পর্যবেক্ষণ করুন, তাদের গতি বক্র এবং একটি বহিরাগত সহোদর মহাকর্ষীয় আকর্ষণের দিক অনুসরণ করে। আমাদের মহাবিশ্বের জন্য ইউনিকোসের মধ্যে তার ভারসাম্য খুঁজে বের করার জন্য এটি প্রয়োজনীয়। মহাবিশ্বের হৃদয় ও আত্মা, কেন্দ্রীয় রেখা। প্রতিটি মহাবিশ্বের একটি কেন্দ্রীয় তারা নেই, বরং একটি প্রধান কেন্দ্রীয় পদার্থ রেখা মখ এবং ম্যাফ রয়েছে। এই কেন্দ্রীয় রেখায় এই ম্যাফগুলির শক্তি এবং পরিমাণ মহাবিশ্বের আকার এবং ইউনিকোসের মধ্যে অন্যান্য মহাবিশ্বের তুলনায় এর অবস্থান নির্ধারণ করে। এই কেন্দ্রীয় রেখার ম্যাগ্রাভ বলি পদার্থ, ছায়াপথ এবং তাদের সমস্ত বিষয়বস্তুকে আকর্ষণ করে এবং সৃষ্টি করে। একটি ছায়াপথে ম্যাফ এবং ক্রান্তিকালীন পদার্থের মোট ভর কেন্দ্রীয় রেখা এবং এর প্রধান নক্ষত্রের মোট ভরের ৫%-এরও কম। অতএব ছায়াপথগুলির গতি সেই কেন্দ্রীয় রেখা বরাবর প্রধান ম্যাফগুলির ভর দ্বারা নির্ধারিত হয়, অন্য কোনো কারণ দ্বারা নয়। পদার্থের এই কেন্দ্রীয় রেখা এবং ম্যাফগুলি, যা তার সৃষ্টির মুহূর্তে নির্গত হয়েছিল, চৌম্বকমণ্ডল, মহাকর্ষীয় আকর্ষণের গোলক এবং সমগ্র মহাবিশ্বের ভরকে নির্দেশ করে। বিগ ব্যাং এবং প্রাথমিক তাপ প্রতারণা। মহাবিশ্বের সৃষ্টি বুঝতে হলে আমাদের ক্ষুদ্রতম স্কেলটি দেখতে হবে, পরমাণু। নিউট্রনের হাইড্রোজেন পরমাণুতে বিভাজন থেকে পারমাণবিক সৃষ্টি ঘটে, যা ইলেকট্রন এবং প্রোটন প্লাজমা মুক্ত করে। সেই বিভাজনে কি বিশাল তাপ আছে? না। মহাবিশ্বের বিভাজনের ক্ষেত্রেও
একই নীতি প্রযোজ্য যখন এটি তার মূল নিউট্রনের ক্ষয় থেকে তৈরি হয়েছিল। মহাবিশ্ব গরম বা ঠান্ডা হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। মহাবিশ্ব ঠান্ডা হওয়ার সময় প্রথম পরমাণুগুলি তৈরি হয়েছিল বলে বর্তমান ধারণাগুলি ভুল। পরমাণুগুলি মূল ম্যাফের চৌম্বক ক্ষেত্রের তীব্রতা হ্রাস করে তৈরি হয়, শীতলকরণ দ্বারা নয়। নিউট্রন প্লাজমার বিভাজনে তাপের ধারণা পরিলক্ষিত হয় না। পরমাণুর মতো মহাবিশ্বেরও সর্বদা ধারাবাহিকতা এবং সমান্তরালতা থাকে। প্রমাণটি ওম্যাপ মানচিত্রে রয়েছে। এই মানচিত্রটি একটি সুষম এবং সমজাতীয় তাপ বণ্টন দেখায়। যদি একটি উত্তপ্ত বিগ ব্যাং হতো, তাহলে আমরা বাইরের সীমানায় শীতল অঞ্চল দেখতে পেতাম। ওম্যাপের কেন্দ্রীয় ডিস্কে তাপের ঘনত্ব নিশ্চিত করে যে মহাবিশ্ব একটি কেন্দ্রীয় রেখা থেকে শুরু হয়েছিল। মহাবিশ্বের সৃষ্টি হয়েছে ভেতরের বাইরে থেকে। মহাবিশ্ব কোনো বিশাল আগুনের বোল ছিল না যা ঠান্ডা হয়ে গিয়েছিল। এটি অন্য একটি মহাবিশ্ব থেকে বৃহত্তর ভরের, যেমন একটি বৃহত্তর নিউট্রনের ক্ষয় এবং বিভাজনের মাধ্যমে তৈরি হয়েছিল। মহাবিশ্বের সৃষ্টি হয়েছে ভেতরের বাইরে থেকে। নির্গত প্রধান ম্যাফ ইউনিকোসের একটি নতুন অঞ্চলে প্রবেশ করানো হয়। প্রধান ম্যাফ থেকে আলোর এই রশ্মিগুলি কেন্দ্রীয় রেখা থেকে বাইরের দিকে বিকিরণ করার সাথে সাথে হ্রাস করে। তীব্রতায় নতুন পরিবেশে বল হ্রাসের ফলে পদার্থের ম্যাফ এবং পরিণামে পদার্থ নিজেই তৈরি এবং রূপান্তর ঘটে। শক্তির এই মুক্তি সর্বজনীন গোলকের বৃদ্ধি এবং সম্প্রসারণ তৈরি করে। কখনো বিগ ব্যাং হয়নি। সম্প্রসারণের আবির্ভাব প্রধান ম্যাফের খোলা থাকার কারণে ঘটে, যা সর্বজনীন গোলকের সম্প্রসারণ তৈরি করে। এটি গতিশীল কেন্দ্রীয় রেখায় মহাকর্ষীয় বলের ঘনত্ব ব্যাখ্যা করে। সর্বজনীন প্লাজমা এবং পদার্থের ভাগ্য। যে কোনো সত্তা, তা সে একটি ছায়াপথ, একটি পরমাণু বা একটি ধূলিকণা, মহাবিশ্বের যে কোনো স্থানে তৈরি হতে পারে, যদি পার্শ্ববর্তী ক্ষেত্রগুলির হ্রাস বা মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ম্যাফের তীব্রতা অর্জন করা হয়। মহাবিশ্ব ওম্যাপে একটি ডিম্বাকৃতি আকৃতি দেখায়, গোলাকার আকৃতি নয়, যা সেই কেন্দ্রীয় প্রধান ডিস্কের অস্তিত্ব এবং ভর প্রবাহ বিতরণের সমতল আকৃতি নিশ্চিত করে। মহাবিশ্বে বস্তুর বেগের অভিন্নতা সরাসরি ফোমে প্রধান ম্যাফের মুক্তির সাথে সম্পর্কিত। মহাবিশ্বের সম্প্রসারণ নির্ভর করে ট্রানজিশন ম্যাটার এবং ম্যাফের পরিমাণ এবং কেন্দ্রীয় রেখা তার গঠনের মোট ম্যাগ্রাফ বজায় রাখতে পারে এমন গতির উপর। প্লাজমা এবং পরমাণুর সৃষ্টি সম্পূর্ণরূপে মূল ম্যাফের তীব্রতা পদার্থের ম্যাফের তীব্রতার সাথে হ্রাসের কারণে, এবং তাপ বা শীতলতার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাপমাত্রা কেবল নির্দেশ করে যে প্রকাশিত পদার্থটি গ্যাসীয়, তরল বা কঠিন অবস্থায় থাকবে কিনা। এবং একটি চূড়ান্ত বিষয়, পদার্থ তার ম্যাগ্রাভের অবস্থান অনুসারে চলে। সময় রৈখিক এবং প্রাচীনতম ছায়াপথগুলি কেন্দ্রে রয়েছে এই ধারণাটি ভুল, কারণ মহাবিশ্বের কিছু উপাদানের গতি এমন গতিতে ঘটে যা বর্তমান প্রযুক্তি বুঝতে পারে না। অধ্যায় ৩ মহাবিশ্বে ম্যাফ পরিবহনের পদ্ধতি। দক্ষ ভ্রমণের মূল চাবিকাঠি হল আকৃতি। ম্যাটার, প্লাজমা, প্রাইম ম্যাটার, ট্রানজিশন ম্যাটার বা ম্যাটেরিয়াল যাই হোক না কেন, ন্যূনতম ক্ষতির সাথে সর্বাধিক গতিতে ভ্রমণ করার জন্য গোলাকার প্লাজমাকে একটি দীর্ঘায়িত প্লাজমাতে রূপান্তরিত করতে হবে, যাকে আমরা আলোর রশ্মি বলি। কল্পনা করুন যে গোলাকার নিউট্রন আলোর একটি নলাকার রশ্মিতে পরিণত হচ্ছে। এই মৌলিক পদার্থ ভ্রমণের সাথে সাথে রশ্মির মধ্যে থাকা ক্রান্তিকালীন ম্যাফ এবং পদার্থ বাইরের স্তরে স্থানান্তরিত হয়। এটি ঘর্ষণ এবং চারপাশের সাথে ম্যাগ্রাভের ক্ষতি হ্রাস করে। আলোক বাধা এবং মহাজাগতিক সুর। এই মিথস্ক্রিয়ার কারণেই মহাবিশ্ব অন্ধকার কিন্তু স্বচ্ছ। এটি বিচ্ছিন্ন আলোর অনুমতি দেয় কিন্তু বহিরাগত মহাবিশ্ব থেকে আলো দেখতে কঠিন করে তোলে। ম্যাফ তীব্রতার সকল স্তরে আলো রয়েছে, কেবল বস্তু জগতে নয়। বস্তু জগতে যেমন আমরা শব্দ বাধা ভেঙে বিস্ফোরণ শুনতে পাই, ঠিক তেমনই একটি নির্দিষ্ট পরিবেশে আলোর গতি অতিক্রম করলেও ঘটে। কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, আলোক বাধা ভেঙে এই শব্দটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ক্রান্তিকালীন শক্তির বর্ণালীর কারণে এটি দীর্ঘ, বৈচিত্র্যময় গর্জনের শব্দ, যা সীমানা অতিক্রম করার সময় শোনা যায়। আলোর গতি সর্বদা চারপাশের ম্যাপ শক্তি এবং মানুষের অ্যামিনো অ্যাসিড কাঠামোর সাথে সম্পর্কিত। মহাবিশ্বের প্রতিটি ম্যাপ স্তরে রংধনু রয়েছে। এখানে সবচেয়ে শক্তিশালী ধারণা হল ভ্রমণের জন্য গোলাকার প্লাজমাকে আলোর নলাকার রশ্মিতে রূপান্তর করা।
এটি পরিবেশের সাথে ঘর্ষণ কমিয়ে দেয়, ট্রানজিশনাল ম্যাপগুলিকে রশ্মির বাইরের স্তরে স্থানান্তরিত করে। এটিই মহাবিশ্বের দক্ষতার মূল চাবিকাঠি। ভ্রমণের পদার্থবিদ্যা এবং আলোর শব্দ। মনে করে শুনুন, মহাবিশ্বে ভ্রমণ করার জন্য পদার্থের গোলাকার প্লাজমাকে অবশ্যই আলোর নলাকার রশ্মিতে রূপান্তরিত করতে হবে। এটি জাদু নয়, এটি ক্ষেত্র পদার্থবিদ্যা। এটি ঘর্ষণ কমিয়ে দেয় কারণ ট্রানজিশনাল ম্যাপগুলি রশ্মির বাইরের স্তরে চলে যায়। এটিই মহাবিশ্বকে অন্ধকার তবুও স্বচ্ছ হতে দেয়। এবং যখন তারা আলোর গতি অতিক্রম করে, তখন একটি সাধারণ ধাক্কার আশা করবেন না। সেই ক্ষেত্র বাধা অতিক্রম করার পরে আপনি যা শুনতে পাবেন তা হল একটি মহাজাগতিক সুর, একটি দীর্ঘ পরিবর্তনশীল গর্জন, যা তারা অতিক্রম করছে এমন ম্যাপ বলের বর্ণালীর উপর নির্ভর করে। ম্যাপের সকল স্তরে আলো এবং গতি রয়েছে, এবং কেবল পদার্থেই নয়। অধ্যায় 4, মহাবিশ্বে পদার্থের সৃষ্টি কিভাবে হয়। গ্যাস এবং গ্যাস ন্যানো সলিড স্টেট দিয়ে সৃষ্টি শুরু হয়। মহাকাশে হাইড্রোজেন এবং এর গ্যাস মিথস্ক্রিয়া করে এবং এর সবচেয়ে শক্তিশালী ম্যাগ্রাবগুলি অন্যান্য আলোর রশ্মিকে আকর্ষণ করে। এর ফলে গ্যাস, তরল এবং কঠিন পদার্থের সৃষ্টি হয়, যা ছায়াপথ, নক্ষত্র এবং গ্রহ তৈরি করে। হাইড্রোজেন গ্যাস এবং গ্যাস হল গতিশীল জ্বালানি যা মহাকাশীয় বস্তুর সৃষ্টির জন্য প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্র স্থাপন করে। ন্যানোবস্তু এবং গ্যাস অবস্থা। আমরা প্রাথমিকভাবে পৃথিবীর মতো গ্রহের কেন্দ্রে ন্যানোবস্তুর অস্তিত্ব প্রকাশ করেছি। একবার প্রধান ম্যাপ পদার্থ বলের আকারে হ্রাস পেলে এই ন্যানোবস্তুগুলি গ্যাস অবস্থায় প্রাথমিক বীজে পরিণত হয়। সৃষ্টির মৌলিক দিক। ন্যানোলেয়ারগুলিতে গ্যাস এবং ন্যানোম্যাটেরিয়ালের অভ্যন্তরীণ গঠন তার অখণ্ডতা বজায় রাখে, আশেপাশের উপাদানের চাপ বা তাপমাত্রার দ্বারা প্রভাবিত না হয়। তবে গ্যাস বিকিরণের জন্য সংবেদনশীল। এই কারণেই মানুষের ডনা বিকিরণের জন্য এত ঝুঁকিপূর্ণ, কারণ এর অ্যামিনো অ্যাসিডের প্রকৃত গঠন গ্যাস পদার্থ দিয়ে গঠিত। গ্যাস হল আলোর অবস্থা যা একটি নলাকার প্লাজমা থেকে একটি গতিশীল গোলাকার সত্তায় রূপান্তরিত হয়েছে। এর প্রকাশ পরিবেশগত অবস্থার উপর নয়, অভ্যন্তরীণ মাধ্যাকর্ষণের উপর নির্ভর করে। এই কারণেই আমরা মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা এবং উষ্ণতম অঞ্চলে একই উপাদান, যেমন সোনা, পর্যবেক্ষণ করতে পারি। কঠিন পরমাণু আসলে বিদ্যমান না থাকলে, বরং এর ন্যানোঅ্যাটমিক রূপ বা গ্যাস পদার্থ পরিবেশের ম্যাপ বল অনুসারে তৈরি হয় এবং তারপর চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে গ্যাসীয় বা কঠিন অবস্থায় উপস্থিত হয়। পদার্থ আপনার ভাবনার মতো বিদ্যমান থাকে না, এটি গ্যাস। পদার্থ একটি মায়া, ক্ষেত্রের একটি প্রকাশ। জীবনের ভিত্তি, ডিএনএ, গ্রহের হৃদয়, সবকিছুই গ্যাস, ন্যানো কঠিন অবস্থায় গ্যাস অবস্থায় কাজ করে। গ্যাস হল আলোর অবস্থা। এর ন্যানোক্রিস্টালাইন গঠন তার অভ্যন্তরীণ মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে তার অখণ্ডতা বজায় রাখে, বাহ্যিক তাপমাত্রা বা চাপের মাধ্যমে নয়। এই কারণেই আমরা মহাবিশ্বের যে কোনো কোণে একই উপাদান, ধরুন সোনা, খুঁজে পেতে পারি, এটিকে কঠিন পরমাণু হওয়ার প্রয়োজন ছাড়াই। এর প্রমাণ আপনার নিজের শরীরে, মানুষের ডনা হল গ্যাস, এবং সেই কারণেই এটি বিকিরণের জন্য সংবেদনশীল। মহাবিশ্ব এমন একটি নির্মাতা যা গ্যাসকে তার প্রাথমিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। অধ্যায় 5, মহাবিশ্বের বিভাজন এবং বিভাজনের তত্ত্ব। মহাবিশ্বে প্রতিটি প্রক্রিয়ার একটি সমান্তরাল আছে। সৃষ্টিও এর ব্যতিক্রম নয়। এই মহাবিশ্ব নিউট্রন প্লাজমাকে প্রোটন এবং ইলেকট্রন প্লাজমাতে বিভক্ত করার ক্ষেত্রে পরিলক্ষিত একই নীতি দ্বারা তৈরি হয়েছিল। মানবজাতির কাছে দৃশ্যমান আমাদের বর্তমান মহাবিশ্ব একটি বৃহত্তর মহাবিশ্বের বিভাজন থেকে তৈরি হয়েছিল এবং সম্ভবত সেই বিভাগের ক্ষুদ্রতম অংশ। কারণ হল আমরা বৃহত্তর অংশ, বড বোন এর টান অনুসরণ করছি, যার ফলে মনে হচ্ছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে যখন বহিরাগত শক্তিগুলি এটিকে ধাক্কা দিয়ে টেনে আনছে। মাতৃমহাবিশ্বের ভারসাম্যহীনতা। একটি বৃহত্তর মহাবিশ্বের বিভাজন পারমাণবিক খজের মতো একই নীতি অনুসারে ঘটে। ভারসাম্যহীনতা মহাবিশ্বের মধ্যে ক্ষেত্রগুলিকে দুটি নতুন অঞ্চলে খোলা এবং ছড়িয়ে দেয়। নিউট্রন বিভাজনের মতো নতুন মহাবিশ্ব মাতৃমহাবিশ্বের বৈশিষ্ট্যগুলি ধরে রাখে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের পুনর্গঠন এটিকে একটি নতুন এবং পুনর্নবীকরণিত সময়ের চক্র দেয়।
এটি একটি সন্তানের জন্ম দেওয়ার মতো, মাতৃবয়স অপ্রাসঙ্গিক, সন্তানের নিজস্ব জীবনচক্র রয়েছে। বিগ ব্যাং এবং M-11 তত্ত্ব অর্থহীন। যদি এগুলি সঠিক হতো, তবে প্রতিবার নিউট্রন থেকে একটি ইলেকট্রন তৈরি হওয়ার সাথে সাথে একটি বিগ ব্যাং হতো। এই বিশ্বাস মহাবিশ্বের সমান্তরাল সত্তা সম্পর্কে বোঝার অভাব প্রদর্শন করে। এর বিষয়বস্তুর বৃহত্তর ভরের কারণে এই মহাবিশ্ব থেকে জন্ম নেওয়া মহাবিশ্বে আরও বৃহত্তর ছায়াপথ এবং তারা থাকতে পারে। তবে বৃহত্তর অভ্যন্তরীণ মাত্রার কারণে এই মহাবিশ্বের মধ্যে থাকা প্রাণীরা ভৌত পদার্থের পরিবর্তে ক্ষেত্র বলগুলির উপর ভিত্তি করে ছোট হতে পারে অথবা তাদের অস্তিত্বের ভিত্তি স্থাপন করতে পারে। বিগ ব্যাং ভুলে যান। মহাবিশ্বের জন্ম হয়েছিল বিভাজনের মাধ্যমে। বিগ ব্যাং তত্ত্ব অজ্ঞতা। মহাবিশ্বে সর্বজনীন সমান্তরালতা রয়েছে। যদি মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে তৈরি হতো, তাহলে প্রতিটি পারমাণবিক বিভাজন একটি বিস্ফোরণ ঘটাত। তা ঘটে না। আমাদের মহাবিশ্ব বিস্ফোরিত হয়নি, এটি একটি বৃহত্তর মাতৃ মহাবিশ্ব থেকে বিভক্ত হয়েছিল, ঠিক যেমন একটি নিউট্রন একটি প্রোটন এবং একটি ইলেকট্রনে বিভক্ত হয়। আমাদের কথিত প্রসারণ আমাদের সেই বিভাজনের ছোট অংশ হওয়ার ফলাফল ছাড়া আর কিছুই নয়, এবং আমরা ক্রমাগত বৃহত্তর ব্রাদার ইউনিভার্সের মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা টানা হচ্ছি। এই বিভাজন আমাদের মহাবিশ্বকে সময়ের একটি নতুন এবং নবায়িত চক্র দেয়। অধ্যায় 6, মানুষ, তার আত্মা এবং মহাবিশ্বের সাথে তার সংযোগ। বিশাল নক্ষত্র বা গ্রহগুলির প্রত্যাশার চেয়েও শক্তিশালী ম্যাগ্রাভ বল রয়েছে, কারণ তাদের অভ্যন্তরীণ কাঠামোতে চৌম্বকীয় স্তর এবং ন্যানোমাফের সংখ্যা বহুগুণ। মানুষকে বুঝতে হবে, ম্যাফ বল বাধা অতিক্রম করার সময় তার দেহের গঠন ধ্বংস হবে না। কেন? কারণ প্রতিটি কোষের পরমাণু পদার্থের গ্যাস অবস্থায় কাজ করে, কঠিন অবস্থায় নয়। যদি একটি কার্বন পরমাণুর প্রোটন প্লাজমা একটি ট্রানজিশনাল ম্যাফ বল পরিবেশ অতিক্রম করে, তাহলে এর ট্রানজিশনাল ম্যাফ উপাদানগুলি সেই অঞ্চলের সাথে মিথস্ক্রিয়া করার জন্য সক্রিয় হবে। এর অর্থ হল ভৌত দেহের অখণ্ডতা বজায় থাকে, তবে ভিন্ন ম্যাফ বল স্তরে কাজ করে। মানুষ মহাবিশ্বের সমস্ত ম্যাফ বল মাত্রায় বাস করতে পারে। সর্বজনীন সংযোগ হিসেবে আত্মা। ভৌত দেহ পৃথিবীর মতো, এর ভর এবং একটি চৌম্বকমণ্ডল রয়েছে যা এর বাইরেও বিস্তৃত। মানুষের আত্মা হল মহাবিশ্বের সাথে ভৌত দেহের ক্রিয়াকলাপের বাহ্যিক সংযোগ, এটি একটি অনন্য এবং অন্তর্ভুক্ত লিঙ্ক। সকল গতিশীল প্লাজমা পদার্থেরই একটি আত্মা থাকে। কিন্তু মানুষের বুদ্ধিমত্তা আছে যে সে তার আত্মাকে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করার সুযোগ দেয়। দেহের সকল ক্ষেত্রের পরমাণু, প্রোটন, ইলেকট্রন, অভ্যন্তরীণ মিথস্ক্রিয়ার সামগ্রিক প্রভাবই মানুষের আত্মা, অথবা যাকে আমরা অরোরা বলি, গঠন করে। মহাবিশ্বের সাধারণ ভাষা হল মৌলিক প্লাজমা চৌম্বক ক্ষেত্র। শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগের সন্ধান একটি আদিম চিত্র। একবার মানুষ ইলেকট্রনের ম্যাগ্রাফ ক্ষেত্রের ভিত্তি শক্তি পরিমাপ করতে পারলে, সে মহাবিশ্বের বাকি আত্মাধারী প্রাণীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে। যেমন বলা হয়েছে, মহাবিশ্বে আমি আমার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছি। আত্মা এর সার্বজনীন পাসপোর্ট। মানুষ পদার্থের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার শরীর গ্যাস অবস্থায় কাজ করে, যার অর্থ হল আপনার পরমাণুতে সমস্ত শক্তির ম্যাপ রয়েছে, পদার্থ, রূপান্তর এবং প্রধান। এটি আপনাকে অন্য বল পরিবেশে যাওয়ার সময় আপনার শরীরের অখণ্ডতা বজায় রাখতে দেয়। আপনার শরীর মহাবিশ্বের ম্যাফের সমস্ত বল মাত্রায় বাস করার জন্য ডিজাইন করা হয়েছে। আত্মা কোনো মিথ নয়। এটি আপনার শরীরের চৌম্বকমণ্ডল, আপনার সমস্ত ক্ষেত্রের সামগ্রিক প্রভাব এবং বাহ্যিক সংযোগ। সমস্ত গতিশীল প্লাজমা পদার্থের একটি আত্মা থাকে, এবং এর সার্বজনীন ভাষা শব্দ তরঙ্গ নয়, বরং প্লাজমা চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া। যখন আপনি এটি আয়ত্ত করবেন, তখন আপনি মহাবিশ্বের বাকি প্রাণীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন। আপনার আত্মা আপনার সার্বজনীন পাসপোর্ট। অধ্যায় 7, মহাবিশ্বে মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি। বর্তমান বিজ্ঞান বলে যে মাধ্যাকর্ষণ পদার্থ তৈরি করেছে, কিন্তু বাস্তবতা বিপরীত, মাধ্যাকর্ষণ চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলাফল। নতুন মহাবিশ্বের বিষয়বস্তু বিভিন্ন তীব্রতার প্লাজমা চৌম্বক ক্ষেত্রের মিশ্রণ ছাড়া আর কিছুই নয়। আকর্ষণ, চৌম্বকীয় মিথস্ক্রিয়া থেকে সৃষ্ট আকর্ষণীয় ক্ষেত্রগুলি মহাকর্ষীয় ক্ষেত্রের বল, ম্যাগ্রাভ, হয়ে ওঠে। বিকর্ষণ,
বিকর্ষণ শক্তি চৌম্বক ক্ষেত্রে পরিণত হয়। এই মিথস্ক্রিয়া সর্বদা একটি গোলকের মধ্যে থাকে, যার ফলে নিউট্রন থেকে মহাবিশ্ব পর্যন্ত মহাবিশ্বের সমস্ত সত্তার গোলাকার আকার তৈরি হয়। দুটি চৌম্বক ক্ষেত্রের দুটি বিপরীত মেরুত্বের মিথস্ক্রিয়ার কারণে প্রাকৃতিক আইন দ্বারা মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়। ফলস্বরূপ নতুন ক্ষেত্রের বল প্রসারিত হয়, প্রভাবের একটি ক্ষেত্র তৈরি করে যা অন্যান্য ক্ষেত্রকে আকর্ষণ করে। এই সংকোচন এবং বল হল মাধ্যাকর্ষণ, যা ফলস্বরূপ দৃশ্যমান এবং অদৃশ্য পদার্থ তৈরি করে। মানবজাতিকে বুঝতে হবে যে ভৌত পদার্থ হিসাবে যা পর্যবেক্ষণ করে তা মহাবিশ্বের মোট উপাদানের একটি ভগ্নাংশ মাত্র। আমাদের বৌদ্ধিক ক্ষমতা প্রসারিত হওয়ার সাথে সাথে পদার্থের অন্যান্য রূপও আমরা বুঝতে পারব। মাধ্যাকর্ষণ একটি কারণ নয়, একটি পরিণতি। আসুন ভূমিকাগুলি উল্টে দেই। মাধ্যাকর্ষণ চালিকা শক্তি নয়, এটি ক্ষেত্রের মিথস্ক্রিয়ার পরিণতি। মহাবিশ্ব প্লাজমা চৌম্বক ক্ষেত্রের মিশ্রণ দিয়ে শুরু হয়েছিল। যখন এই ক্ষেত্রগুলি মিথস্ক্রিয়া করে, তখন তারা দুটি বল তৈরি করে। আকর্ষণীয় ক্ষেত্রগুলি মাধ্যাকর্ষণে পরিণত হয়। বিকর্ষণ ক্ষেত্রগুলি চুম্বকত্বে পরিণত হয়। এই মিথস্ক্রিয়া সম্পন্ন হলে মহাবিশ্বে গোলাকার আকারের জন্ম দেয়। মাধ্যাকর্ষণ দুটি বিপরীত চৌম্বকীয় মেরুত্বের মিথস্ক্রিয়ার স্বাভাবিক ফলাফল। মানবজাতি যাকে ভৌত পদার্থ হিসাবে দেখে তা কেবল একটি ভগ্নাংশ। প্রকৃত মহাবিশ্ব হল এই মহাকর্ষীয় শক্তি দ্বারা সৃষ্ট পদার্থের একটি বিশাল উপাদান যা আপনি নিজেই তৈরি করেন। অষ্টম অধ্যায়, মহাবিশ্বের বাস্তবতা এবং তাদের পরিণতি বোঝা। শোনো, বিজ্ঞানীরা অন্ধকার শক্তি এবং অ্যান্টিম্যাটার সম্পর্কে কথা বলছেন। এই শব্দগুলি তাদের অজ্ঞতার প্রতিফলন ছাড়া আর কিছুই নয়, এগুলি এমন কিছু লেবেল যা তারা এখনও ব্যাখ্যা করতে পারেনি। আমি আপনাকে সত্যটি দিচ্ছি, মহাবিশ্বের বাস্তবতা প্রধান পদার্থ, পরিবর্তনশীল পদার্থ এবং পদার্থে আপনি যা দেখেন বিভক্ত। এগুলি হল পরিসর, প্লাজমা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, মহাজাগতিক বলের ত্রিভুজ। এক প্রধান পদার্থ অ্যান্টিম্যাটার, এগুলি হল সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র। মহাবিশ্বের তারাগুলি কল্পনা করুন। তাদের মিথস্ক্রিয়া প্রধান পদার্থের সৃষ্টির দিকে পরিচালিত করে, যা প্রকৃত ভৌত সত্তা এবং এখন পর্যন্ত মানবজাতির কাছে অজানা ছিল। 2. ট্রানজিশন ম্যাটার, অন্ধকার শক্তি। এগুলি হল সেই ক্ষেত্র যা প্রধান পদার্থ এবং দৃশ্যমান পদার্থের শক্তির মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রাখে। কারণ তারা এই গতিশীল ভারসাম্যের মধ্যে থাকে, তারা মিথস্ক্রিয়া করার সময় দৃশ্যমান আলো তৈরি করে না। এই কারণেই এগুলি স্বচ্ছ, অন্ধকার এবং তাদের চারপাশে অন্ধকার এর চেহারা দেয়। যখন এই ক্ষেত্রগুলি সরে যায়, তখন তারা ট্রানজিশন এনার্জি উৎপন্ন করে, যাকে আপনি রহস্যজনকভাবে ডার্ক এনার্জি বলেন। 3. পদার্থ, দৃশ্যমান পদার্থ। এগুলি হল সবচেয়ে দুর্বল প্লাজমা ক্ষেত্র, যার তীব্রতা মানুষের প্লাজমা প্রোটিনের পরিসরের সাথে মিলে যায়, যা এগুলিকে স্পষ্ট এবং মানুষের দ্বারা শনাক্তযোগ্য করে তোলে। সংক্ষেপে, প্রধান পদার্থ হল মহাবিশ্বের সূর্যের মতো, ট্রানজিশন ম্যাটার হল সেই ক্ষেত্র যা শক্তির মধ্যে চলাচল করে, এবং পদার্থের ক্ষেত্রগুলি হল গ্রহ। কোন রহস্য নেই, কেবল জ্ঞানের অভাব। কৃষ্ণগহ্বর এবং প্রধান নক্ষত্র ফোম। সকল স্কেলে ক্ষেত্রের ক্রম বজায় থাকে। তোমাদের ছায়াপথের কেন্দ্র, যাকে তোমরা কৃষ্ণগহ্বর বলছ, তা কেবল প্রধান পদার্থের চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত এবং রূপান্তর ক্ষেত্র দ্বারা আবৃত প্রধান নক্ষত্র ছাড়া আর কিছুই নয়। এই অন্ধকার অঞ্চলটি চলমান ক্ষেত্রের মধ্যে রূপান্তর ভারসাম্যের কারণে। আপনি যে বিশাল আকর্ষণ লক্ষ্য করেন, যা সবকিছু গ্রাস করে বলে মনে হয়, তা এই কেন্দ্রীয় প্রধান পদার্থের মহাকর্ষীয় ক্ষেত্রের শক্তির কারণে। প্রধান নক্ষত্র সবকিছু শোষণ করে না, বরং এর মহাকর্ষীয় ক্ষেত্রই আকর্ষণ করে। এই প্রধান নক্ষত্রের আকার হল এর প্রধান পদার্থের উপাদানের ম্যাগ্রাব বলের সংমিশ্রণ। গতিশীল ভারসাম্য এবং প্রধান ঝড়। প্রধান নক্ষত্র ক্রমাগত পদার্থ বের করে আনে। কিন্তু যখন শোষিত প্রধান পদার্থের মাধ্যাকর্ষণ তার চৌম্বক ক্ষেত্রকে ছাড়িয়ে যায়, তখন ভারসাম্য ফিরে পেতে এটিকে উপাদান ছেড়ে দিতে হয়। এই বিন্দু যেখানে প্রধান নক্ষত্রগুলি মহাবিশ্বকে বিভক্ত না করে বিশাল ক্ষেত্র এবং পদার্থকে বহিষ্কার করে। এই বিশাল রিলিজগুলি, যা সার্বজনীন স্কেলে
সৌর ঝড়ের মতো মহাবিশ্বের ভারসাম্যকে ব্যাহত করে এবং হঠাৎ করে নতুন ছায়াপথ, তারা এবং ভরের সৃষ্টি করতে পারে। এটি একটি ক্রমাগত পুনর্ভারসাম্য প্রক্রিয়া। মহাবিশ্বের প্রধান নক্ষত্র বহিষ্কৃত হয় এবং ছায়াপথের প্রধান নক্ষত্রগুলি তাদের নিজস্ব স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেই অতিরিক্ত কিছু শোষণ করে। প্রতারণামূলক আলো এবং দ্বৈততার ভারসাম্য। প্রধান নক্ষত্র আলোকে আকর্ষণ করে কারণ আলো মহাকর্ষীয় এবং চৌম্বকীয় ক্ষেত্র সহ একটি সত্তা এবং এর নিজস্ব ভর রয়েছে। প্রধান পদার্থ আলোর ম্যাসের চেয়ে অনেক শক্তিশালী। দুর্বল ক্ষেত্রের জন্য শক্তিশালী ক্ষেত্রের দ্বারা আকৃষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে ভণ্ডামি যা আপনি দেখতে পান না, প্রধান নক্ষত্রগুলিও অনেক উজ্জ্বল আলো নিক্ষেপ করে মেজর ম্যাপসের মাত্রার ক্রম অনুসারে, যা মানুষের চোখে অদৃশ্য। এই কারণেই আপনি কেবল একমুখী ট্রাফিক দেখতে পান, আপনি দ্বৈততার প্রকৃত প্রকৃতি এবং সৃষ্টির ভারসাম্য দেখতে পান না। মহাবিশ্বের শক্তি কখনোই শেষ হবে না। এই ধারণা যে মহাবিশ্বের শক্তি শেষ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে অথবা শূন্যে প্রসারিত হবে, আরেকটি ভুল ধারণা। ভারসাম্য হারিয়ে ফেললে মহাবিশ্ব ছোট ছোট মহাবিশ্বে বিভক্ত হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত দুই বা ততোধিক চৌম্বক ক্ষেত্র মিথস্ক্রিয়া করতে থাকে ততক্ষণ পর্যন্ত সর্বজনীন মাধ্যাকর্ষণ কখনই অদৃশ্য হবে না। প্রক্রিয়াটি সর্বদা পুনরায় শুরু হতে পারে। মহাবিশ্ব উত্তপ্ত এবং ঠান্ডা হয়ে পদার্থ তৈরি করার ধারণাটি ভুল এবং এর কোনো সার্বজনীন সমান্তরালতা নেই। ওমাত পর্যবেক্ষণ একটি অভিন্ন তাপ বণ্টন দেখায়, যা নিউট্রন বিভাজনে যা দেখা যায় তার সমান্তরাল। মাধ্যাকর্ষণ সৃষ্টি বিভিন্ন ম্যাপ প্লাজমার মিথস্ক্রিয়ার কারণে হয়। প্রধান তারকা ফিউশনের মহাজাগতিক রান্নাঘর। তাপ বা সংঘর্ষের মাধ্যমে ফিউশন ঘটে না, বরং ক্ষেত্রের সংমিশ্রণের মাধ্যমে ঘটে। প্রধান তারকা হল মহাবিশ্বের সেই বিন্দু যেখানে ম্যাপ এবং দুর্বল পদার্থ তাদের মহাকর্ষীয় অববাহিকায় প্রবেশ করে। সেখানে ক্ষেত্রগুলিকে চূর্ণবিচূর্ণ এবং সংকুচিত করা হয় যতক্ষণ না তারা একত্রিত হয় এবং প্রধান পদার্থের তীব্রতা এবং ঘনত্বে পৌঁছায়। প্রধান তারকা হল সেই রান্নাঘর যেখানে প্রধান মেফ রান্না করা হয়, প্রক্রিয়াজাত করা হয় এবং হেরফের করা হয়। তারপর কোয়াসারের মতো ঘটনার মাধ্যমে এই শক্তিশালী পুনর্ব্যবহৃত ক্ষেত্রগুলি নতুন তারা এবং গ্রহের সৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পদার্থ এবং প্রধান পদার্থের চূড়ান্ত মিথস্ক্রিয়া। আপনার বিজ্ঞানের আরেকটি স্পষ্ট ভুল এখানে। যখন পদার্থ সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে তুচ্ছ অংশ প্রধান পদার্থের অ্যান্টিম্যাটার সংস্পর্শে আসে, তারা একে অপরকে ধ্বংস করে না। এটি ভণ্ডামিপূর্ণ চিন্তাভাবনা। যদি পৃথিবী সূর্যের দ্বারা শোষিত হয়, তাহলে সূর্য অদৃশ্য হয়ে যাবে। শুধুমাত্র মূল পদার্থটিই অবশিষ্ট থাকবে, সংঘর্ষে জড়িত পদার্থ থেকে ম্যাফ উপাদান যোগ করলে। বৃহত্তম এবং শক্তিশালী সত্তা শোষণ করে এবং যোগ করে, এটি ধ্বংস হয় না। প্রধান নক্ষত্রের গঠন হল কেন্দ্রে প্রধান পদার্থ ট্রানজিশন ম্যাটার দ্বারা বেষ্টিত এবং অবশেষে দৃশ্যমান পদার্থ। বহুস্তর এবং মহাজাগতিক ওডার সুগন্ধি। মনোযোগ দিন। একটি গ্রহ থেকে একটি প্রধান নক্ষত্রে কোনো বস্তুর বল, ম্যাফ এবং পদার্থের বহুস্তর দ্বারা বৃদ্ধি এবং বিবর্ধিত হয়। এই বহুস্তর, বিশেষ করে যখন গ্যাস অবস্থায় বা বিভিন্ন ম্যাফ শক্তির সংমিশ্রণে ম্যাগ্রাব, চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র বৃদ্ধি করে। যখন গ্যাসগুলি একটি নির্দিষ্ট কাঠামোগত জালিতে পৌঁছায়, তখন তারা তাদের বৈশিষ্ট্যগুলিকে মাত্রাহীন প্লাজমা থেকে ওডার বা তাদের ম্যাফ শক্তির মাত্রায় পরিবর্তন করে। প্রতিটি ছায়াপথ এবং প্রতিটি মহাবিশ্বের নিজস্ব অনন্য ওডার থাকে। এর কারণ হল তারা যে গ্যাস কাঠামো তৈরি করে বা সংযুক্ত করতে পারে। একই উপাদান মহাবিশ্বের প্রতিটি কোণে একই রকম গন্ধ পায় না। আপনি প্রাইম ম্যাটারের গন্ধ পেতে পারেন। আপনার কেবল আপনার ইন্দ্রিয়গুলিকে প্রশিক্ষণ দেওয়া দরকার। ফিউশন ধ্রুবক, পতন নয়। লোহা হল ফিউশন সীমা এবং এর উৎপাদন নক্ষত্রকে ভেঙে ফেলে এবং এর সমাপ্তি চিহ্নিত করে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল ধারণা। এটি প্রাইম ম্যাটারের গতিবিধি সম্পর্কে বোঝার অভাব দেখায়। ক্রমাগত ফিউশন কেন্দ্রে প্রাইম ম্যাটারের উপস্থিতির জন্য ধন্যবাদ। ফিউশন প্রক্রিয়া চলতে থাকে, ভারী উপাদান তৈরি করে, এমনকি লোহার বাইরেও। স্টেলার কিচেন
ভারী উপাদান তৈরির জন্য তারাগুলি ভেঙে পড়ার অপেক্ষা করে না। ভারী উপাদানগুলি নক্ষত্রের ফিউশন কেন্দ্রগুলিতে একটি দ্রুত প্রক্রিয়ায় তৈরি হয়, এবং ইউরেনিয়াম এবং প্রাইম ম্যাটারের মতো ভারী পদার্থগুলি প্রাইম ম্যাটার অঞ্চলে তৈরি হয়। কোনো সীমা নেই। আপনি যদি নক্ষত্রের কেন্দ্রে গ্যাস এবং ন্যানোম্যাটেরিয়ালের গতিশীল মিথস্ক্রিয়া বুঝতেন, তাহলে আপনি জানতেন যে তারা তাদের জীবদ্দশায় কতগুলি উপাদান তৈরি করতে পারে তার কোনো সীমা নেই। উন্মুক্ত স্থানে ফিউশন। নক্ষত্রের কেন্দ্রস্থলের মধ্যেই ফিউশন একচেটিয়া নয়। উপাদানের ফিউশন মহাবিশ্বের উন্মুক্ত স্থানে ঘটতে পারে এবং ঘটবে যখন উপযুক্ত ম্যাপ বল পরিবেশ তৈরি করা হয়, বাস্তব পদার্থ, তাপ বা সীমাবদ্ধতার প্রয়োজন ছাড়াই। বিভিন্ন চৌম্বক ক্ষেত্রের তীব্রতার বিচ্ছেদ এবং পুনঃসংমিশ্রণের মাধ্যমে ফিউশন অর্জন করা হয়, কণার সংঘর্ষের মাধ্যমে নয়। প্রসারণ, সীমানা এবং বিভাজন। পণ্যের বিচ্ছেদ, মহাবিশ্বের সম্প্রসারণ ভর্টেক্সের অনুরূপ চৌম্বক মেরুর বিকর্ষণের কারণে হয়। আকর্ষণ, মাধ্যাকর্ষণ হল সংহতি বজায় রাখে। মহাবিশ্ব তার চৌম্বকীয় মিথস্ক্রিয়া আকারের বাইরে প্রসারিত হতে পারে না। সমতা, মহাবিশ্বের ভর হল মহাকর্ষ এবং চৌম্বকীয় বলের মধ্যে ভারসাম্য। সীমানা এবং বিভাজন, যদি এই মহাবিশ্ব তার অস্তিত্ব বজায় রাখার জন্য তার প্রতিবেশীদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি কণা ভর হারায়, তবে এর ভারসাম্য ব্যাহত হয়। ঠান্ডা মৃত্যুতে প্রসারিত হওয়া বা এক কথায় সংকুচিত হওয়ার পরিবর্তে এটি একটি নতুন ভারসাম্য খুঁজে পেতে আলতো করে বিভক্ত হবে। বিভাজন এবং সংযোজনের এই চক্রটি অন্তহীন এবং এটি সর্বজনীন সংরক্ষণের নিয়ম। অন্ধকার শক্তি, রূপান্তর হল বাহন। তারা যে মহাজাগতিক পটভূমির শব্দ শনাক্ত করেছে তা জন্মের প্রতিধ্বনি নয়, এটি একটি সক্রিয়, জীবন্ত মহাবিশ্বের ধ্রুবক শব্দ। সংক্রমণ শক্তি, সর্বজনীন শক্তি, অন্ধকার শক্তি হল পঞ্চেগুলিকে চলমান ছাড়া আর কিছুই নয় যা মূল পদার্থের স্তর থেকে পদার্থের স্তরে ধীর হয়ে যাচ্ছে। নীরব যাত্রা, এই রূপান্তর শক্তি তার চারপাশের সাথে প্রায় নিখুঁত ক্ষেত্রের ভারসাম্যে ভ্রমণ করে প্রায় কোনো প্রতিরোধ বা সংঘর্ষ তৈরি করে না। অতএব ম্যাফের কোনো অবশিষ্ট মুক্তি দৃশ্যমান হয় না। এই কারণেই এটি স্বচ্ছ এবং তাদের কোটি কোটি কিলোমিটার দূরে তারা দেখতে দেয়। অতি আলোকিত ভ্রমণ, একমাত্র গতি। আলোর সীমাবদ্ধতার গতি পদার্থে মিথ্যা। এটি কেবল তখনই সত্য যদি পদার্থ ম্যাপ পরিবহনের জন্য ব্যবহার করা হয়। মূল বিষয় হল প্রধান ম্যাপ। যদি আপনার ম্যাগ্রাব চুল্লিতে প্রধান বা রূপান্তর ম্যাফের বল তৈরি বা ক্যাপচার করার ক্ষমতা থাকে, তাহলে আপনি পদার্থ পরিবেশে আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ করতে পারবেন। লক্ষ লক্ষ গুণ বেশি গতি, মূল পদার্থের পরিবেশে আলোর গতি পদার্থের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি। শরীর কিছুই অনুভব করে না, আপনার শরীর পার্থক্য অনুভব করবে না, কারণ মানব কোষের ফন্টেক্স তার কাঠামোর মধ্যে মূল পদার্থের ফন্টেক্স ধারণ করে। চূড়ান্ত ভ্রমণকারীর সতর্কীকরণ। মানুষ যদি চৌম্বকীয় স্তরবিন্যাসের মাধ্যমে ক্ষেত্র বলের বিবর্ধন বুঝতে পারে, তাহলে সে দেখতে পাবে যে ভ্রমণের জন্য তার ওয়ার্মহোল বা অভিনব পদের প্রয়োজন নেই। সে তার গতিতে ভ্রমণ করতে সক্ষম হবে। স্রষ্টা। একটি গ্যালাক্সি সিস্টেমে একাধিক প্রধান পদার্থ কেন্দ্রের হেরফের, ডিফারেন্সিয়াল দিকনির্দেশনা সহ একাধিক লাফ পাথ তৈরি করে তাদেরকে কয়েক মিনিটের মধ্যে গ্যালাক্সি জুড়ে ভ্রমণ করতে সাহায্য করতে পারে। কিন্তু সাবধান, এই প্রযুক্তির ধ্বংসাত্মক শক্তি অপরিসীম। একটি ভুলের পরে ভ্রমণকারী প্রাণীর কিছুই থাকবে না, কেবল তার ফন্টেক্স। শান্তি এই প্রযুক্তির মূল চাবিকাঠি। গ্যালাকটিক আকৃতি এবং পরিবেশ। শুধু গ্যালাক্সির দিকে তাকাবেন না, এর পরিবেশের দিকে তাকান। গ্যালাক্সির আকৃতি, তাদের ভৌত চেহারা, আশেপাশের অন্যান্য পদার্থ এবং সত্তার প্রভাবের কারণে পরিবেশই বস্তুটিকে একটি নির্দিষ্ট বিন্দু এবং সময়ের মধ্যে অস্তিত্ব বজায় রাখতে দেয় এবং বাধ্য করে। আপনি যদি পদার্থের সীমাবদ্ধতা এবং কোনো সত্তার অভ্যন্তরীণ ম্যাপ বুঝতে চান, তাহলে আপনাকে তার পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ করতে হবে। পদার্থের দ্রুত গতি, যেমন একটি ইলেকট্রন বা মহাবিশ্বের একটি অংশের, এর অর্থ এই নয় যে মহাবিশ্ব বিশৃঙ্খলভাবে প্রসারিত হচ্ছে। এর অর্থ হল মহাবিশ্ব অভ্যন্তরীণভাবে তার নিজস্ব ম্যাপগুলিকে পুনঃস্থাপন করছে যাতে তার অস্তিত্ব নিশ্চিত করা যায় এবং অন্যান্য মহাবিশ্বের তুলনায় তার ম্যাগ্রাবস অবস্থান বজায় রাখা যায়। শান্তির সার্বজনীন ভাষা।
তোমার বিচ্ছিন্নতা হল একটি স্বপ্রণোদিত শাস্তি। মানবজাতিকে বুঝতে হবে যে মৌলিক কণা এবং ঐক্যবদ্ধ ক্ষেত্রগুলি হল সরল চৌম্বক ক্ষেত্র এবং মহাবিশ্বের কার্যকারিতা তাদের মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করে। সমস্ত সৃষ্টি যোগাযোগের একটি সাধারণ পদ্ধতি অর্জন করেছে, সার্বজনীন ক্ষেত্রের যোগাযোগ। এটি কণ্ঠস্বর, শব্দ বা বর্ণমালা নয়। এটি বিভিন্ন তীব্রতার কনটেক্সের শক্তির উপর ভিত্তি করে মহাবিশ্বের ভাষা। আরোপিত বিচ্ছিন্নতা। সার্বজনীন সম্প্রদায় থেকে তোমার বিচ্ছিন্নতা হল সার্বজনীন শান্তি রক্ষা করা। কেন? কারণ তোমার মস্তিষ্কে কর্মরত কনটেক্সের উপর ভিত্তি করে তোমার চিন্তাভাবনা শনাক্ত করা হয় এবং অন্যান্য প্রাণীর কাছে দৃশ্যমান আলোর মতো। তারা তোমার প্রকৃত উদ্দেশ্য এবং দ্বন্দ্ব এবং ভৌত সম্পদের জন্য তোমার তৃষ্ণা দেখতে এবং বুঝতে পারে। শান্তি হল প্রবেশদ্বার। একবার মানবজাতি বুঝতে পারে যে প্রয়োজনের চেয়ে বেশি কিছু নেওয়ার বা বিভাজন তৈরি করার দরকার নেই, তাহলে সে এই ভাষা শিখবে এবং বুদ্ধিমান প্রাণীদের সার্বজনীন সম্প্রদায়ে যোগ দিতে সক্ষম হবে। এটি দেখতে চোখ লাগে না, কিন্তু বুঝতে বুদ্ধি লাগে। ভগিনী মহাবিশ্বের গোপন গতি। দৃশ্যমান মহাবিশ্ব বিভক্ত হয় এবং নিউট্রন বিভাজনের মতো হালকা ভর বৃহত্তর ভরের গতি অনুসরণ করে। আমাদের ছোট মহাবিশ্ব তার অবস্থান বজায় রাখার জন্য অত্যন্ত উচ্চ গতিতে সহজন্ম মহাবিশ্ব বা ভগিনী মহাবিশ্ব অনুসরণ করে, যদিও এটি তার অভ্যন্তরীণ স্থানের মধ্যে স্থির বলে মনে হয়। গ্যালাক্সি এনভেলপ। আপনি যদি মহাবিশ্বে পদার্থের মোট গতির মানচিত্র তৈরি করেন, তাহলে আপনি এমন একটি অঞ্চল দেখতে পাবেন যা ইচ্ছামতো এবং স্বাধীনভাবে চলে। এটি হল গ্যালাক্সি এনভেলপ, যা চৌম্বকীয় এবং মহাকর্ষীয়ভাবে আমাদের মহাবিশ্বের ম্যাগ্রাভের মিথস্ক্রিয়াদিকের সাথে তার সহজন্ম মহাবিশ্বের সাপেক্ষে সংযুক্ত। অনুসন্ধানের দিক নির্দেশনা। এই ভর যেদিকে চলে তা ভগিনী মহাবিশ্বের সঠিক অবস্থান দেখায়। তাপ, ঠান্ডা এবং কুলম্ব বাধা। জেগে উঠুন। মহাবিশ্বে তাপ এবং ঠান্ডা আপনার পদার্থবিদ্যা আপনাকে যেভাবে বলেছে সেভাবে পরিমাপ করা হয় না। তাপ কনটেক্স আনওয়াইন্ডিং। তাপ হল পদার্থের ভর বল সংযোগ স্থাপনের জন্য যে পরিমাণে আলগা হতে পারে। কুলম্ব বাধা এর অনমনীয়তা পারমাণবিক চৌম্বকমণ্ডলের মতোই সম্পত্তি। এটা হল পরমাণুর ম্যাগ্রাভ সমীকরণের অনমনীয়তা। ত্বরণ ছাড়াই ফিউশন। ম্যাফ এবং পদার্থ থেকে ম্যাগ্রাভের মুক্তি বা তরলীকরণের মাধ্যমে ফিউশন অর্জন করা হয়, যা মিশ্রণ এবং ভারী উপাদান তৈরিতে সহায়তা করে। তাপ একটি উপজাত যা কুলম্ব বাধার শিথিলকরণে সহায়তা করে, কারণ নয়। পরম শূন্য। ঠান্ডাকে ব্যাখ্যা করা হয় যখন পদার্থের কনটেক্স পদার্থের চৌম্বক মণ্ডলের বাইরে সংকুচিত হয়। পরম শূন্য হল সেই বিন্দু যেখানে মোট স্থানান্তর শূন্য হয়, কারণ পরিবেষ্টিত ম্যাগ্রাভগুলি সম্পূর্ণ ভারসাম্যে থাকে, পরিবেষ্টিত ম্যাগ্রাভগুলির শূন্য গতি বজায় রাখে। কিন্তু পরমাণুর অভ্যন্তরীণ প্লাজমা সক্রিয় থাকে। সময় একটি ক্ষেত্র বিভ্রম। সার্বজনীন ভাষায় সময়ের অস্তিত্ব নেই। এটি পৃথিবীতে একটি কৃত্রিম ঘটনা। সত্য সংজ্ঞা। সময় হল একটি পূর্বনির্ধারিত বলকে অতিক্রম করার জন্য একটি নির্দিষ্ট বলের চৌম্বক ক্ষেত্র শক্তি টেমরেক্স পরিমাপ। এটি চৌম্বক ক্ষেত্র শক্তি এবং পরিবেশের উপর নির্ভর করে। উপগ্রহের ভুল। পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার সময় সময় দ্রুত চলে যায়, এই ধারণাটি ভণ্ডামিপূর্ণ। উপগ্রহগুলিতে তাদের সংশোধন ফ্যাক্টর কেবল বিভিন্ন অবস্থানে বিভিন্ন চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতার অধীনে পদার্থের কার্যক্ষমতার কারণে। যদি তারা পৃথিবীর মতো উপগ্রহে একই ম্যাগ্রাভ তীব্রতা তৈরি করে, তবে তাদের সংশোধনের প্রয়োজন হবে না। আলো এবং সময়ের গতির স্বীকৃত সীমা মানুষের বোধগম্যতার একটি বিভ্রম। আলো নিজেই ফ্যান্টেক্স কম্পোজিট ম্যাটারের একটি সত্তা, যা প্রাইম ম্যাটারের পরিবেশে সেই প্রাইম ম্যাটারের গতিতে ভ্রমণ করে, বাস্তব পদার্থের নয়। যখন মানবতা প্রাইম ম্যাটার ভিত্তিক ভ্রমণ ব্যবস্থা আয়ত্ত করে, তখন এটি কয়েক সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব অতিক্রম করতে সক্ষম হবে, যার ফলে আলোর সীমা অপ্রচলিত হয়ে যাবে। মানব জীবনের ভঙ্গুরতা এই সত্য থেকে উদ্ভূত হয় যে আমরা এমন যৌগ দিয়ে তৈরি যা পার্শ্ববর্তী পরিবেশের কাছে ম্যাগ্রাভ হারায়, যার ফলে আমাদের আয়ু সীমিত হয়ে যায়। অনন্ত জীবন শারীরিক নয়, এটি ঈশ্বরের সমস্ত মহাবিশ্ব জুড়ে আমাদের অস্তিত্বের বৈশিষ্ট্যগুলিতে বাস করে। সময় একটি সার্বজনীন বাস্তবতা নয়, বরং অবস্থান এবং দখলের একটি অবস্থা। এটি অন্য একটি শক্তিকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রের শক্তির একটি পরিমাপ, এবং আমাদের পরিবেশের চৌম্বকীয় রশ্মি প্রকৃতপক্ষে কোষীয় অবক্ষয়
এবং আজও নির্ধারণ করে। মহাবিশ্ব প্রাইম ম্যাটার ইন্টারফারেন্স সিস্টেমস টেক্স এর আকর্ষণ এবং বিকর্ষণ দ্বারা একত্রিত, যা মহাজাগতিক আঠা এবং পদার্থের প্রকাশের ভিত্তি, এর তথাকথিত বোসন তত্ত্ব। পদার্থ সেখানেই প্রকাশ পায় যেখানে প্রয়োজনীয় কনটেক্স তীব্রতা পৌঁছানো হয়, যা চৌম্বক ক্ষেত্র এবং প্লাজমার মিথস্ক্রিয়া দ্বারা শুরু হয়। প্লাজমা এবং পদার্থ নিজেদের অবস্থান করে এবং কাজ করে। উত্তর ও দক্ষিণ মেরুতে একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে। গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশ প্লাজমার সীমানা, চৌম্বকমণ্ডল নির্ধারণ করে এবং যেকোনো জায়গায় ক্ষেত্রের পুনঃসংযোগের সুযোগ করে দেয়। এই নীতি কোষ এবং পৃথিবীতে সুসংগত মেরুতা বিপরীতকরণ সক্ষম করে এবং এই জ্ঞানের সাহায্যে যেকোনো প্লাজমার ক্ষেত্রের আকার এবং তীব্রতা নিয়ন্ত্রণ করে সোনা থেকে অ্যামিনো অ্যাসিড পর্যন্ত যেকোনো পদার্থ তৈরি করা সম্ভব। মহাবিশ্ব কখনো শেষ হবে না। কোন একতা নেই, কোন ফাটল নেই, কোন ঠান্ডা মৃত্যু নেই। শুধুমাত্র প্লাজমা চৌম্বক ক্ষেত্রের একটি স্থায়ী বিভাজন এবং ধ্রুবক সংমিশ্রণ। শক্তির সংরক্ষণ এবং এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সকল স্তরে সৃষ্টির সারমর্ম। মহাবিশ্ব স্বভাবতই শান্তি ও ন্যায়বিচারের স্থান। মানবতার বিচ্ছিন্নতা প্রয়োজন ছিল কারণ অন্যান্য প্রাণী আমাদের চিন্তাভাবনা এবং যুদ্ধ ও বিভাজনের আমাদের উদ্দেশ্য দেখে। সর্বজনীন শান্তি দুর্বলতা নয়, বরং এমন প্রাণীদের শক্তি এবং উন্নত বুদ্ধিমত্তা যাদের আর সম্পদের জন্য লড়াই করার প্রয়োজন নেই। মানবজাতিকে ঐক্য অর্জন করতে হবে এবং যুদ্ধ ত্যাগ করতে হবে, কারণ মহাবিশ্বের আইন ন্যায্য এবং নীল গ্রহের পুরানো অভ্যাস সহ্য করবে না। প্রতিশ্রুতি অনুযায়ী সত্য, সিংহ ও সূর্যের দেশ থেকে সমগ্র মানবজাতির জন্য উজ্জ্বল হবে। অধ্যায় ৯, মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি। প্লাজমা থেকে ছায়াপথ পর্যন্ত মহাবিশ্ব দুটি সার্বজনীন বলের উপর ভিত্তি করে কাজ করে, যা অবশ্যই সহাবস্থান করবে: মহাকর্ষীয় ক্ষেত্রের বল আকর্ষণ এবং চৌম্বক ক্ষেত্রের বল বিকর্ষণ বা চৌম্বকমণ্ডল। কেন্দ্রীয় অনুমান হল যে গ্রহের মাধ্যাকর্ষণ এবং চুম্বকত্বের উৎস, যেমন পৃথিবীর, তার মূলে একই উপাদান এবং অবস্থার মধ্যে নিহিত। এই ধারণাটি এমন প্রোটোটাইপগুলির মাধ্যমে যাচাই করা হয়েছে যা ম্যাগ্রাভের দ্বৈত প্রজন্মের চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রতিলিপি করে এবং ওজন হ্রাস এবং ভাসমান করার ক্ষমতা প্রদর্শন করেছে, নিশ্চিত করেছে যে এই ক্ষেত্রগুলির মিথস্ক্রিয়া সঠিক নীতি। পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো অধ্যয়ন করে, যা কেশে আধা সংযোজন এবং বিদারণ প্রক্রিয়া সহ ভূনিউক্লিয়ার চুল্লি হিসাবে সংজ্ঞায়িত করেছেন, মাধ্যাকর্ষণ শক্তির উৎপত্তি চিহ্নিত করা হয়েছে। এটি গ্রহের কেন্দ্রে সৃষ্ট দুটি স্বাধীন গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয়। ক্যারোলিনা কোর, অভ্যন্তরীণ কোরের পৃথিবীর বীজ মধ্যে অবস্থিত কোরটি তার নিজস্ব গোলাকার গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। বাহ্যিক কোর, ইতিমধ্যে পরিচিত ক্ষেত্র, সম্ভবত পরিচলন দ্বারা বা তার নিজস্ব চলমান তরল পদার্থের বৈশিষ্ট্য দ্বারা তৈরি। কঠিন অভ্যন্তরীণ কোর দ্বারা পৃথক এই দুটি ক্ষেত্র তাদের ভিন্ন মেরুগুলির কারণে একত্রিত হওয়ার চেষ্টা করে। মিলনের এই ব্যর্থ প্রচেষ্টার ফলে উৎপন্ন বলক্ষেত্রের চিরস্থায়ী গতি তৈরি করে এবং বজায় রাখে, যা অভ্যন্তরীণ কোর এবং তাই সমগ্র গ্রহকে ঘূর্ণায়মান করে। মাধ্যাকর্ষণ হল আকর্ষণ, চুম্বকত্ব হল বিকর্ষণ। চৌম্বক ক্ষেত্র বল বিকর্ষণ একই রকম চৌম্বক মেরুর সাথে ক্ষেত্রের মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয়, যা একে অপরকে বিকর্ষণ করে বাইরের চৌম্বকমণ্ডল তৈরি করে। মাধ্যাকর্ষণ ক্ষেত্র বল আকর্ষণ বা মাধ্যাকর্ষণ ভিন্ন মেরুগুলির সাথে ক্ষেত্রের মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয়, যা একত্রিত হতে চায়, কেন্দ্রীয় আকর্ষণীয় বল তৈরি করে। অতএব শুধুমাত্র একটি প্লাজমা চৌম্বক ক্ষেত্রের সাথে মাধ্যাকর্ষণ থাকতে পারে না। এর জন্য একটি দ্বিতীয় গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। দুটি স্বাধীন ক্ষেত্রের এই প্রয়োজনীয়তা সমস্ত নক্ষত্র এবং গ্রহের জন্য মৌলিক, তাদের অবস্থা নির্বিশেষে, তরল, গ্যাস, প্লাজমা বা ন্যানোস্কেল। মিক কেশে বলেছেন যে মহাকর্ষ বল তাপমাত্রার উপর নির্ভর করে না, যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে পার্থক্য দ্বারা প্রদর্শিত হয়, এবং চৌম্বক ক্ষেত্র এবং পদার্থের গতিশীল গঠন, অভ্যন্তরীণ কাঠামো এবং তারা যে দুটি ক্ষেত্রের তৈরি করে তার আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। বর্তমান জ্ঞানের আলোকে পরিচলনের পুরাতন তত্ত্ব এবং একক চৌম্বক ক্ষেত্রের ধারণা অবৈধ,
কারণ কেবলমাত্র দুটি ক্ষেত্রের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারে যে কিভাবে একটি গ্রহ একটি আকর্ষণীয় বল এবং বিশাল এলাকা জুড়ে একটি চৌম্বকমণ্ডল উভয়ই তৈরি করতে পারে। পদার্থ কেবল তখনই গ্রহে তার ম্যাগ্রাব অবস্থান খুঁজে পেতে পারে যদি এটিকে সুষম উপায়ে আকর্ষণ এবং বিকর্ষণ করা যায়। যদি এর ক্ষেত্রটি খুব দুর্বল বা খুব শক্তিশালী হয়, তবে এটি গ্রহের ক্ষেত্রের মধ্যে থাকতে সক্ষম হবে না। এই মৌলিক আইনটি বিভিন্ন গঠনসহ বিভিন্ন গ্রহের অস্তিত্ব ব্যাখ্যা করে। অধ্যায় ৯ মৌলিক নীতিটি প্রতিষ্ঠা করে যে মাধ্যাকর্ষণ হল দুই বা ততোধিক স্বাধীন প্লাজমা চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার প্রভাব। এখানে ৯ম অধ্যায়ের শেষ অংশের সারসংক্ষেপ দেওয়া হল, যেখানে কেসের স্টাইল বজায় রাখা হয়েছে এবং ডাইনামিক ডাবল প্লাজমা ম্যাগনেটিক ফিল্ড ডিজম্যাফ ধারণার প্রভাবের উপর আলোকপাত করা হয়েছে। ডাবল প্লাজমা ফিল্ড হিসেবে মাধ্যাকর্ষণ একটি গ্রহের নির্দিষ্ট পদার্থ ধরে রাখার ক্ষমতা। একটি নক্ষত্রের মহাকর্ষ বল, অন্যদের নয়, পদার্থের চৌম্বক ক্ষেত্রের কণাভর বল প্রিটেক্স এবং গ্রহের ম্যাগ্রাভের মধ্যে মোট মিথস্ক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। মাধ্যাকর্ষণ হল গ্রহের দ্বৈত গতিশীল ক্ষেত্রের মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্ট প্লাজমা চৌম্বক ক্ষেত্রের বল, যা পদার্থকে তার মহাকর্ষীয় ক্ষেত্রের শক্তির মধ্যে থাকতে প্রভাবিত করে। এই জট দুটি একসাথে টানা চুম্বকের মতো, তবে এটি মহাকাশীয় বস্তুর বন্ধলুপ গোলাকার প্লাজমাতে একটি নমনীয় পারমাণবিক বা আণবিক স্তরে ঘটে। মহাবিশ্বের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে শুরু হয়। পৃথিবীর কেন্দ্রের কাঠামোর প্রতিলিপি তৈরি করে এবং এর মধ্যে পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে ম্যাগ্রাভ ক্ষেত্রের তীব্রতা সামঞ্জস্য করা যেতে পারে এবং এইভাবে একটি কৃত্রিম সিস্টেমের মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। একটি মহাকাশযানকে চলাচলের জন্য কেবল একটি গ্রহের তুলনায় তার মাধ্যাকর্ষণ সামান্য পরিবর্তন করতে হবে, ম্যাগ্রাভের অবস্থানের মাধ্যমে এটিকে আকর্ষণ বা বিকর্ষণ করতে হবে। এই বিশ্বাস যে মহাকর্ষ বল শুধুমাত্র তারার উপর নির্ভর করে তা ভুল। একটি সিস্টেম বা গ্যালাক্সির মহাকর্ষ বল সম্পূর্ণরূপে তার উপাদান গ্রহ এবং তারা দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত হয়। এটি ইলেকট্রনের চৌম্বকীয় ঘূর্ণন পরমাণুর বৈশিষ্ট্য নির্ধারণ করে, যদিও নিউক্লিয়াস বেশি শক্তিশালী। পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ডিপ্রেশন বা স্ফীতি তারতম্য নিশ্চিত করে যে গ্রহটিতে যৌগিক, সম্পূর্ণ গোলাকার নয়, কোর রয়েছে। ক্যারোলিনা কোরে, ওয়াশিং মেশিন প্রভাব এর মতো ঘটনা ঘন পদার্থের টরেডাল এবং পোলরেডাল গতির কারণে সরাসরি প্লাজমা চৌম্বক ক্ষেত্রের উৎপাদনকে প্রভাবিত করে এবং দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলের মহাকর্ষীয় ক্ষেত্রে পরিলক্ষিত বিশৃঙ্খলা তৈরি করে। নিউটন কখনই মাধ্যাকর্ষণের উৎস স্থাপন করতে সক্ষম হননি কারণ তিনি বুঝতে পারেননি যে এটি এমন একটি সত্তা যা চৌম্বক ক্ষেত্রের অন্তর্নিহিত। গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্র বলের অধিকারী দুটি বস্তুর মিথস্ক্রিয়া এবং আকর্ষণের মাধ্যমে মাধ্যাকর্ষণ নিজেকে প্রকাশ করে। মাধ্যাকর্ষণকে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হিসাবে পুনরায় সংজ্ঞায়িত করা উচিত, যেখানে কমপক্ষে একটিতে একটি দ্বিগুণ সুপারইম্পোজড গোলাকার গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্র থাকে। এই ডেজম্যাফ হল পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন গতির কারণ, যা ঘুরে ফিরে সমগ্র গ্রহের ঘূর্ণন গতি নিয়ন্ত্রণ করে। পৃথিবীর মেরুত্বের বিপরীতমুখী পরিবর্তন কেবল কোরে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তনের কারণে ঘটে এবং মাধ্যাকর্ষণের তীব্রতাকে প্রভাবিত করে না। মাধ্যাকর্ষণের সৃষ্টি বোঝার মাধ্যমে আমরা এমন সিস্টেম তৈরি করতে পারি যা সোনা বা ইউরেনিয়ামের মতো একক উপাদানের প্লাজমা চৌম্বকীয় শক্তির দিকে অভিকর্ষিত হয়, যা পৃথকীকরণ বা উৎপন্ন করার জন্য। এর জন্য পরিমাপের একটি নতুন বিজ্ঞান প্রয়োজন, ইউনিভার্সাল মেজারমেন্ট সিস্টেম ম্যাগ্রাভস পাম্পস, যা ত্রিমাত্রিক হতে হবে এবং কিলোগ্রামের মতো অপ্রচলিত স্থলজ একের পরিবর্তে একে অপরের বিরুদ্ধে চৌম্বকীয় ক্ষেত্রের শক্তি পরিমাপ করতে হবে। মাধ্যাকর্ষণ হল দুটি মিথস্ক্রিয়াশীল গতিশীল প্লাজমা ক্ষেত্র বল সহ একটি বস্তুর একটি বৈশিষ্ট্য, যেখানে জড়তা হল সেই দ্বিক্ষেত্র কাঠামো ছাড়াই একটি বস্তুর সমষ্টিগত আণবিক চৌম্বকীয় বলের বৈশিষ্ট্য। মাধ্যাকর্ষণ বস্তুর ভর থেকে স্বাধীন। এই শক্তিশালী প্লাজমা চৌম্বকীয় ক্ষেত্রগুলির সৃষ্টি মূলত চার্জযুক্ত গতিশীল নিউক্লিয়াস এর গতিবিধির কারণে হয়, যার বৈদ্যুতিক চার্জ ইলেকট্রনের চেয়ে 2.0 গুণ বেশি, যা ব্যাখ্যা করে যে কেন এত ছোট নিউক্লিয়াস এত বৃহৎ ক্ষেত্র বলকে প্রাধান্য দিতে পারে। পরিশেষে, সৌরজগৎ বা ছায়াপথে মহাকর্ষীয় বলের সৃষ্টি পরমাণু বা গ্রহের মতো নয়। আনুপাতিকতার নীতি সকল স্তরেই প্রযোজ্য। যদি আয়তন, ম্যাফ এবং ভৌত অবস্থার একই অনুপাত ব্যবহার করা হয়, তাহলে সিস্টেমের আকার নির্বিশেষে একই ম্যাগ্রাভ বল পাওয়া যাবে। মাধ্যাকর্ষণ এবং প্যাসিভ প্লাজমা চুম্বকত্ব।
জ্যোতির্পদার্থবিদ্যায় চৌম্বক ক্ষেত্র বলি সত্তাকে আলাদা রাখে, অন্যদিকে মহাকর্ষীয় ক্ষেত্র বলি তাদের একসাথে ধরে রাখে। তাদের সম্মিলিত বণ্টনের ধরনটি সত্তার চৌম্বকমণ্ডল হিসাবে প্রকাশিত হয়। ম্যাগ্রাফস নামে পরিচিত এই বলটি বিশেষভাবে প্যাসিভ প্লাজমা চৌম্বক ক্ষেত্র কনটেক্স নামে পরিচিত। এটিকে প্যাসিভ বলা হয় কারণ এটি কোনো সত্তাকে চুম্বক করতে পারে না, মহাবিশ্বের সবকিছুকে একসাথে আটকে থাকা থেকে বিরত রাখে, এবং গুরুত্বপূর্ণভাবে কারণ এটি কোষের পারমাণবিক এবং আণবিক চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত না করেই মানুষের টিস্যুতে প্রবেশ করার ক্ষমতা রাখে। ক্ষেত্রের এই সমন্বয়টি একটি সত্তাকে অন্য সত্তার সাথে তুলনামূলকভাবে স্থাপন করতে, সংঘর্ষ বা অতিরিক্ত বিচ্ছেদ রোধ করতে ব্যবহৃত হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাটিয়ে উঠতে প্রচলিত বিজ্ঞানের যে অসুবিধা হয় তা হল চৌম্বক ক্ষেত্রের শক্তি এবং মহাকর্ষ ক্ষেত্রের শক্তির মধ্যে মৌলিক সংযোগ উপলব্ধি করতে ব্যর্থ হওয়া। ঠান্ডা ডুয়ালকোর প্লাজমা চুল্লির পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মহাকর্ষ ক্ষেত্রের উৎস এবং ভূচৌম্বকত্ব একই রকম, দুটি স্বাধীনভাবে তৈরি প্লাজমা চৌম্বক ক্ষেত্রের গতিশীল মিথস্ক্রিয়া। যদি একটি কৃত্রিম ব্যবস্থা এই ঘটনাটিকে প্রতিলিপি করতে সক্ষম হয়, তবে এটি একটি গ্রহের শক্তিকে অতিক্রম করার পরিবর্তে ব্যবহার করতে পারে। এটি জ্বালানি না পুড়িয়ে বায়ুমণ্ডলে বা বাইরে চলাচলের অনুমতি দেয়, যা প্রচলিত চালনা প্রযুক্তিকে অপ্রচলিত করে তোলে। কেন্দ্রের কাছে পৌঁছানোর সাথে সাথে গোলাকার বস্তুর উপর মাধ্যাকর্ষণ বৃদ্ধি পায়। কঠিন চুম্বকত্বের সাথে পার্থক্য হল যে প্লাজমা ভূচুম্বকত্ব গতিশীল এবং দুটি স্বাধীন ক্ষেত্রের মিথস্ক্রিয়া প্রয়োজন যাতে এটি বিদ্যমান থাকে এবং তার পরিবেশ থেকে ক্ষেত্র শোষণ করে, যার ফলে এটির বেঁচে থাকা নিশ্চিত হয়, একটি কঠিন চুম্বকের বিপরীতে, যার ধারাবাহিকতা পদার্থের কাঠামোতে থাকে। মাধ্যাকর্ষণ হল ক্ষেত্রের মিথস্ক্রিয়ার একটি পণ্য, এবং এর শক্তি সত্তার ভৌত আকারের উপর নির্ভর করে, যা এটি তৈরি করা প্লাজমা চৌম্বক ক্ষেত্রের শক্তির উপর নির্ভর করে। অধ্যায় 10। একটি কৃষ্ণগহ্বরের সৃষ্টি। মিক কেশে বিজ্ঞানের পিয়ার রিভিউ প্রক্রিয়া সম্পর্কে তার সন্দেহ প্রকাশ করে 10ম অধ্যায় শুরু করেন। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে জমা দেওয়া কৃষ্ণগহ্বর সম্পর্কিত তার প্রবন্ধের উদাহরণ এবং কৃষ্ণগহ্বর থেকে রশ্মির নির্গমন সম্পর্কে স্টিফেন হকিংয়ের পরবর্তী ঘোষণার সাথে এর কাকতালীয়তা উল্লেখ করে, যা তার প্রবন্ধে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। এই কারণে কেশে ফাউন্ডেশন জ্ঞানের সরাসরি প্রকাশনা বেছে নেয়। এই অধ্যায়ের কেন্দ্রীয় অনুমান হল যে কৃষ্ণগহ্বরগুলি প্রাকৃতিক ঘটনার ক্রম এবং মহাবিশ্বে সূর্যের দাগের মতোই সাধারণ। এগুলি কেবল দুই বা ততোধিক প্যাসিভ ম্যাগনেটিক ফিল্ড থিমুফ বা যে কোনো গতিশীল সত্তার মধ্যে চলমান পদার্থের মধ্যে প্রাকৃতিক মিথস্ক্রিয়ার সৃষ্টি বা ফলাফল। নীল গ্যালাক্সিতে তাজা পদার্থ সংগ্রহ, পুনর্ব্যবহার এবং পুনর্বণ্টনের জন্য পদার্থবিদ্যার আইন দ্বারা কৃষ্ণগহ্বর তৈরি হয়। তারা মহাজাগতিক বর্জ্যের পুনর্ব্যবহার কেন্দ্র হিসেবে কাজ করে। যদিও তারা বৃদ্ধি পায় এবং তারা এবং ধ্বংসাবশেষের বিশাল শিকারী হয়ে ওঠে, তারা মহাজাগতিক রশ্মির ছায়াপথের সার উৎস হয়ে ছায়াপথের স্বাস্থ্যে অবদান রাখে। কৃষ্ণগহ্বরের সৃষ্টি পৃথিবীর টেকটনিক প্লেটের সংঘর্ষের সাথে সমান্তরালভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারা এবং সৌরজগৎ ছায়াপথের মহাদেশীয় প্লেট স্থির গতিতে থাকে। যখন দুই বা ততোধিক সিস্টেম মিলিত হয়, তখন তাদের নিষ্ক্রিয় চৌম্বক ক্ষেত্র একে অপরের বিরুদ্ধে ধাক্কা খায়। উভয় সিস্টেমের উপাদান জমা হয়, কিন্তু তাদের ম্যাপ একে অপরকে বাতিল করার জন্য যথেষ্ট কাছাকাছি চলে যায় বা একে অপরের ভারসাম্য বজায় রাখে। এটি শূন্য বা খুব দুর্বল নিষ্ক্রিয় চৌম্বক ক্ষেত্রের একটি অঞ্চল তৈরি করে। যেহেতু তারার আলো এবং উজ্জ্বলতা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে চার্জযুক্ত কণার চলাচলের কারণে হয়, তাই এই অঞ্চলে একটি শক্তিশালী ম্যাপ অনুপস্থিতি মিথস্ক্রিয়া বাতিল করে, যার ফলে অঞ্চলটি জ্বলে না এবং অন্ধকার দেখায়। কৃষ্ণগহ্বর শব্দটি একটি ভুল নাম, কারণ ক্ষীণ আলোক রশ্মি কৃষ্ণগহ্বর থেকে নির্গত হয়, কিন্তু কেন্দ্রে বৃহৎ ঘূর্ণায়মান ভর, যা মাধ্যাকর্ষণ এবং জড়তার সংমিশ্রণ ব্যবহার করে বাইরের আলোকে বাধা দেয়, যা এটিকে একটি কালো চেহারা দেয়। কৃষ্ণগহ্বর হল গ্যালাকটিক জীবনচক্রের একটি অস্থায়ী অবস্থা, যদিও তারা লক্ষ লক্ষ বছর ধরে স্থায়ী হয়। তারা সেই বিন্দুর প্রতিনিধিত্ব করে যেখানে পুরানো পদার্থ তার শক্তি ছেড়ে দেয় এবং পুনর্ব্যবহার করা হয়। চক্রের শেষে এই সঞ্চিত ভর নতুন তারা এবং সিস্টেমের উৎপত্তিস্থলে পরিণত হতে পারে, যার ভর মূল সম্মিলিত ভরের চেয়ে সামান্য কম, যখন পরামিতিগুলি স্থিতিশীল হয়। প্রাথমিকভাবে একটি শক্তিশালী নিষ্ক্রিয় চৌম্বক ক্ষেত্রের অভাব ভরকে পর্যাপ্ত পরিমাণে উত্তপ্ত হতে বাধা দেয়,
যা পরিস্থিতি অনুকূল হলে এটিকে লাফিয়ে লাফিয়ে নতুন তারাতে পরিণত হতে দেয়। পৃথিবীর মাধ্যাকর্ষণকে অতিক্রম করতে প্রচলিত বিজ্ঞানের যে অসুবিধা হয় তা হল চৌম্বক ক্ষেত্রের শক্তি এবং মহাকর্ষীয় ক্ষেত্রের শক্তির মধ্যে মৌলিক সংযোগ উপলব্ধি করতে ব্যর্থতা। ঠান্ডা ডুয়ালকোর প্লাজমা চুল্লিতে পরীক্ষাগুলি দেখিয়েছে যে মহাকর্ষীয় এবং চৌম্বক ক্ষেত্রের উৎস একই, দুটি স্বাধীনভাবে তৈরি প্লাজমা চৌম্বক ক্ষেত্রের গতিশীল মিথস্ক্রিয়া। যদি একটি কৃত্রিম সিস্টেম এই ঘটনাটি প্রতিলিপি করতে সক্ষম হয়, তবে এটি একটি গ্রহের শক্তিকে অতিক্রম করার পরিবর্তে ব্যবহার করতে পারে। এটি জ্বালানি পোড়ানো ছাড়াই বায়ুমণ্ডলে বা বাইরে চলাচলের অনুমতি দেয়, যার ফলে প্রচলিত চালিকা প্রযুক্তি অপ্রচলিত হয়ে পড়ে। কেন্দ্রের কাছে পৌঁছানোর সাথে সাথে গোলাকার বস্তুর মাধ্যাকর্ষণ বৃদ্ধি পায়। কঠিন চুম্বকত্বের সাথে পার্থক্য হল যে প্লাজমা ভূচুম্বকত্ব গতিশীল এবং এর অস্তিত্বের জন্য দুটি স্বাধীন ক্ষেত্রের মিথস্ক্রিয়া প্রয়োজন এবং এর পরিবেশ থেকে ক্ষেত্র শোষণ করে, যার ফলে এর টিকে থাকা নিশ্চিত হয়, একটি কঠিন চুম্বকের বিপরীতে, যার ধারাবাহিকতা পদার্থের কাঠামোতে থাকে। কৃষ্ণগহ্বর এবং মহাজাগতিক পুনর্ব্যবহার। কৃষ্ণগহ্বর, উৎপত্তি এবং কার্যকারিতা। যখন সংঘর্ষকারী সত্তার নিষ্ক্রিয় চৌম্বক ক্ষেত্র থেমফ একে অপরকে বাতিল করে দেয়, তখন সংঘর্ষের কেন্দ্র হয়ে যায়। এটি প্রধান চৌম্বক ক্ষেত্র মহফ এবং পদার্থের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই অবস্থার ফলে শক্তিশালী মহাকর্ষ বল সহ একটি প্রাথমিক তারার জন্ম হতে পারে, যদিও ট্রানজিশনাল ম্যাপ ধীর হওয়ার কারণে এই অঞ্চলটি প্রাথমিকভাবে তার চারপাশের তুলনায় অন্ধকার দেখাতে পারে, কারণ দৃশ্যমান আলোর জন্য প্রয়োজনীয় ক্ষেত্রের মিথস্ক্রিয়া তৈরি হয় না। তবে এই অন্ধকার অঞ্চলের কেন্দ্রে অদৃশ্য প্রাথমিক তারার প্রতি পদার্থের একটি শক্তিশালী আকর্ষণ থাকে। অন্যান্য পার্শ্ববর্তী সিস্টেমের ক্ষেত্র দ্বারা প্রভাবিত কৃষ্ণগহ্বর মহাজাগতিক রশ্মিকে ছায়াপথে ফিল্টার করে সুপারনোভার মতো ছায়াপথের জন্য নতুন উপাদানের উৎস হিসেবে কাজ করে। দুটি সিস্টেমের মিথস্ক্রিয়ায় আরেকটি দৃশ্য হল যখন কৃষ্ণগহ্বরের কেন্দ্রীয় ভর এত বড় হয়ে যায় যে এটি গঠনকারী সিস্টেমগুলির একটির ভরকে ছাড়িয়ে যায়, আশেপাশের ধ্বংসাবশেষ এবং গ্রহগুলিকে গ্রাস করে। যদি এই ভর একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের অভাবে উত্তপ্ত হতে ব্যর্থ হয়, তবে এটি বিশাল জট বল উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং একটি বিশাল বস্তুতে পরিণত হয় যা বস্তুকে আকর্ষণ করে, তবে তার ভৌত সীমার বাইরে একটি খুব দুর্বল চৌম্বক ক্ষেত্র সহ। কৃষ্ণগহ্বর মহাজাগতিক বর্জ্য সংগ্রহস্থল হিসেবে কাজ করে যেখানে হালকা উপাদান এবং দুর্বল চৌম্বকক্ষেত্রের শক্তি ম্যাপস প্রান্তে টানা হয়। যখন ম্যাগ্রাভ বল প্রান্তে দুর্বল হয়ে যায় অথবা সংলগ্ন ম্যাগ্রাভ সিস্টেমের মধ্যে একটি ফাঁক তৈরি হয়, তখন এই হালকা উপাদান এবং পরমাণুগুলি তাদের ইলেকট্রন থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং মহাজাগতিক রশ্মি এবং ধুলো হিসাবে আশেপাশের মহাকাশে পালিয়ে যায়। কৃষ্ণগহ্বর আসলে ছায়াপথগুলিতে মহাজাগতিক রশ্মি এবং ধুলোর প্রাথমিক উৎস। কৃষ্ণগহ্বর একটি অস্থায়ী ঘটনা এবং পদার্থ প্রবাহ। কৃষ্ণগহ্বর হল প্লাজমা চৌম্বক ক্ষেত্র ব্যবস্থার ছেদ দ্বারা সৃষ্ট একটি অস্থায়ী অবস্থা। তারা তাদের ছায়াপথের আকারের তুলনায় বিশাল, গ্রাসকারী যন্ত্র নয়। এগুলি অনেকটা ফানেলের মতো যেখানে পদার্থ এক প্রান্তে প্রবেশ করে চূর্ণবিচূর্ণ এবং মিশ্রিত হয় এবং অন্য প্রান্তে বেরিয়ে যায়। যখন একটি প্রতিবেশী নিষ্ক্রিয় চৌম্বকক্ষেত্র স্থানান্তরিত হয় বা দুর্বল হয়ে যায়, তখন একটি ফাঁক তৈরি হয় যা কেন্দ্রে থাকা উপাদানগুলিকে মুক্ত এবং ছড়িয়ে দিতে দেয়, যা নতুন সিস্টেম বা তারা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করে। অতএব কৃষ্ণগহ্বর সর্বদা পদার্থ এবং পুনর্ব্যবহৃত উপাদানগুলিকে তাদের আশেপাশে ছেড়ে দেয়। সমান্তরাল সূর্যের দাগ সৌর কৃষ্ণগহ্বর। কৃষ্ণগহ্বর সৃষ্টির পিছনে একই নীতি সূর্যের পৃষ্ঠে অনেক ছোট স্কেলে ঘটে, যা সূর্যের দাগ হিসেবে প্রকাশ পায়। সূর্যের পৃষ্ঠে গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্রগুলি যখন একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে একে অপরকে বাতিল করে দেয় অথবা একে অপরের ভারসাম্য বজায় রাখে, তখন খুব কম ঘর্ষণ বা দৃশ্যমান আলোর অঞ্চল তৈরি করে তখন সূর্যের দাগ তৈরি হয়। অন্ধকার কম তাপমাত্রার কারণে নয়, বরং চার্জিত কণাগুলির সাথে মিথস্ক্রিয়া করার জন্য এবং আলো তৈরি করার জন্য উপলব্ধ প্লাজমা চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতি বা অভাবের কারণে হয়। গ্যালাকটিক কৃষ্ণগহ্বরের মতো সূর্যের দাগে আটকে থাকা পদার্থ সূর্যের মাধ্যাকর্ষণ দ্বারা পিছনে টেনে নেওয়া হয় যখন ক্ষেত্রগুলি ভেঙে পড়ে এবং সৌর বায়ুমণ্ডলে বহিষ্কৃত হয়, যার ফলে সৌর অগ্নিশিখা সৃষ্টি হয়।
11 বছরের সূর্যের দাগ চক্র সূর্যের অভ্যন্তরীণ মেরুত্বের পর্যায়ক্রমিক বিপরীতের সাথে মিলে যায়। অভ্যন্তরীণ প্লাজমা চৌম্বক ক্ষেত্রগুলি, যা লক্ষ লক্ষ গুণ শক্তিশালী, নিজেদের পুনঃস্থাপন করে আরও পৃষ্ঠক্ষেত্রগুলিকে একে অপরকে ছেদ করতে এবং বাতিল করতে বাধ্য করে, যার ফলে অন্ধকার দাগের সংখ্যা নিয়মিত বৃদ্ধি পায়। উপসংহার: কৃষ্ণগহ্বর হল প্রাকৃতিক ভৌত উপজাত যা সেই অঞ্চলে প্যাসিভ ম্যাগনেটিক ফোর্স ফিল্ড থ্রেক্স এর অভাব বা অনুপস্থিতির কারণে সৃষ্ট হয়। প্রকৃতপক্ষে এগুলি এমন অঞ্চল যেখানে সৌরজগতের সমস্ত ভৌত বৈশিষ্ট্য রয়েছে কিন্তু উপযুক্ত প্লাজমা চৌম্বক ক্ষেত্রের অভাবে জ্বলে না। মি কেশে এই বস্তুর জন্য একটি নতুন নাম প্রস্তাব করেছেন, যাকে তিনি একটি বিশাল জীবন গ্রাসকারী যন্ত্র বলে মনে করেন, শিওবিয়েন, দ্বিমাথাযুক্ত তীরের জন্য একটি প্রাচীন আর্য নাম। এই ঘটনাটি বোঝা মানবতার ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য নতুন দরজা খুলে দেয়। হেলিওসিজমোলজি এবং টার্বুলেন্স। হেলিওসিজমোলজির অধ্যয়ন এবং গতিশীল দ্বৈতকোর চুল্লির উপর পরিচালিত পরীক্ষাগুলি নিশ্চিত করে যে প্লাজমার, সূর্যের মতো, কেন্দ্রে টার্বুলেন্স এবং ঘূর্ণন তাপ, বর্তমান উৎপাদন, পরিচলন এবং গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্রের উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে। হেলিসিটি হল এই চৌম্বক ক্ষেত্রগুলির ম্যাগ্রাভ, মোচড বা গিঁট বাঁধার পরিমাপ এবং এটি সরাসরি অশান্ত ডায়নামো প্রভাবের সাথে সম্পর্কিত। পরীক্ষামূলক চুল্লিগুলিতে কৃষ্ণগহ্বরের অবস্থার সৃষ্টি, ক্ষেত্রের মিথস্ক্রিয়া এবং বাতিলকরণ, অস্থিরতা এবং এমনকি একটি প্রোটোটাইপের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, যা এই নীতিকে বৈধতা দেয় যে চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ একটি সিস্টেমকে থামাতে বা অস্থিতিশীল করতে পারে। উপসংহার এবং নামকরণ: কৃষ্ণগহ্বর হল প্রাকৃতিক ভৌত উপজাত যার একটি যে অঞ্চলে তারা প্রকাশ পায় সেখানে নিষ্ক্রিয় চৌম্বক ক্ষেত্র রেখার রেক্স অভাব বা অনুপস্থিতির কারণে তাদের আবির্ভাব ঘটে। সৌরজগতের মতো ভৌত বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য তাদের রয়েছে, কিন্তু তারা জ্বলজ্বল করে না। মি কেশের প্রস্তাবিত নামটি হল ঝুবিন, যা একটি বিশাল গ্রাসকারী যন্ত্র হিসেবে কাজ করে এবং একই সাথে ছায়াপথের জন্য নতুন জীবন সরবরাহকারী, একটি প্রাচীন আর্য নাম যার অর্থ দ্বিমাথাযুক্ত তীর। এইভাবে এটি একটি রহস্যময় ঘটনা থেকে একটি পরিচিত বস্তুতে রূপান্তরিত হয়। অধ্যায় 11: মাধ্যাকর্ষণ, ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক। কেন্দ্রীয় অনুমান: কোনো বস্তুর ভর হল তার অভ্যন্তরীণ মাধ্যাকর্ষণ এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া এবং বিযোগের ফলাফল, এবং যতক্ষণ পর্যন্ত সত্তাটি অক্ষত থাকে, পারমাণবিক বা আণবিকভাবে, ততক্ষণ স্থির থাকে। ওজন হল একই ভরের সংখ্যাসূচক পরিবর্তন যখন এটি একটি বহিরাগত পরিবেশের, একটি গ্রহ বা অন্য কোনো বস্তুর, গতিশীল প্লাজমা চৌম্বকীয় দ্বৈত ক্ষেত্র ম্যাগ্রাভ সাথে মিথস্ক্রিয়া করে। ভর, মাধ্যাকর্ষণ এবং জড়তা: একটি বস্তু, প্লাজমা, পরমাণু, অণু বা মানবদেহ বিভিন্ন তীব্রতার ম্যাগ্রাভের সংগ্রহ দ্বারা গঠিত। এই সংগ্রহটি তার ভর নির্ধারণ করে। ভর, এটি সমস্ত উপাদানের প্লাজমা চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব এবং বস্তুর জন্য অন্তর্নিহিত এবং ধ্রুবক। মাধ্যাকর্ষণ, একটি গ্রহে কেন্দ্রীয় করে দুটি স্বাধীন গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া দ্বারা তৈরি। এটি সবচেয়ে শক্তিশালী বল। জড়তা, একটি গ্রহের ভৌত দেহের পরমাণু এবং অণুর সমষ্টিগত গতিশীল প্লাজমা চৌম্বক ক্ষেত্র ধ্রুবক, তবে মাধ্যাকর্ষণ থেকে দুর্বল। ম্যাগ্রাভ মিথস্ক্রিয়া হিসেবে ওজন: বস্তুর সমষ্টিগত গতিশীল ম্যাগ্রাভস ভর এবং গ্রহের গতিশীল ম্যাগ্রাভস মাধ্যাকর্ষণ জড়তা এর মধ্যে মিথস্ক্রিয়া দ্বারা ওজন নির্ধারিত হয়। বিভিন্ন ম্যাগ্রাভস পরিবেশে একটি বস্তুর ভরের বিভিন্ন সংখ্যাসূচক ওজন মান থাকে। চাঁদে মানুষের শরীরের ওজন কম হওয়ার কারণ হল চাঁদের গতিশীল প্লাজমা ম্যাগ্রাভস পৃথিবীর তুলনায় দুর্বল, যার ফলে মানবদেহের ম্যাগ্রাভসের সাথে ম্যাগ্রাভসের মিথস্ক্রিয়া দুর্বল হয়। মহাকাশ প্রযুক্তিতে প্রযোগ: ম্যাগ্রাভস অবস্থান নির্ধারণের নীতি মহাকাশ প্রযুক্তির মৌলিক বিষয়। একটি মহাকাশযানের মধ্যে ম্যাগ্রাভস তৈরি এবং নিয়ন্ত্রণ করে একটি বস্তুর ভরকে একটি নির্দিষ্ট অবস্থানে গ্রহের ম্যাগ্রাভসের সাথে ভারসাম্যে আনা যেতে পারে, যা প্রচলিত চালনা ছাড়াই উল্লম্ব টেকঅফ বা একটি স্থির কক্ষপথের অনুমতি দেয়। পারমাণবিক স্তরে ম্যাগ্রাভ অবস্থান ব্যাখ্যা করে কেন পরমাণুগুলি অণু তৈরি করতে একত্রিত হয়, তাদের আপেক্ষিক ওজন, মিথস্ক্রিয়া, শূন্য বা ভারসাম্যে থাকে। অধ্যায় 12: সমান্তরাল জগৎ।
দ্বৈততার উৎপত্তি, শরীর এবং আত্মা। এই অধ্যায়ে প্লাজমার গঠনের উপর ভিত্তি করে সমান্তরাল জগতের অস্তিত্ব অন্বেষণ করা হয়েছে। একটি প্লাজমা একটি প্রোটন এবং একটি ইলেকট্রনে বিভক্ত, যেখানে ইলেকট্রন তার প্রোটনের সাথে আবদ্ধ থাকা সত্ত্বেও একটি স্বাধীন অস্তিত্ব, চৌম্বক ক্ষেত্রের একটি জগৎ অর্জন করে। এই ধারণাটি জটিল পদার্থের ক্ষেত্রেও বিস্তৃত। একটি ইলেকট্রন পরমাণুতে, পরমাণু একটি শিলায়, পাথর মাটিতে, ইত্যাদি। যখন পরমাণু এবং প্রোটিন মিথস্ক্রিয়া করে, উদাহরণস্বরূপ একটি স্নায়ু সংযোগে সোডিয়াম, তখন তাদের ম্যাগ্রাভের মিথস্ক্রিয়া নতুন, জটিল ক্ষেত্র তৈরি করে যা সত্তাকে দুটি স্বতন্ত্র স্তরে জীবন দেয়। স্পষ্ট ভৌত পদার্থ তার জ্ঞাত অবস্থায়। সমান্তরাল অস্পষ্ট ক্ষেত্র এবং শক্তি যা এটিকে একটি বৃহত্তর সত্তার অংশ করে এবং যা একবার তৈরি হয়ে গেলে স্বাধীনভাবে অস্তিত্ব রাখতে পারে। একটি সমান্তরাল জগৎ হিসেবে আত্মা। একটি জীবের আত্মা, পাথর, প্রাণী বা মানুষ যাই হোক না কেন, তার ভৌত দেহের সমান্তরাল একটি জগৎ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভৌত ম্যাগ্রাভের মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্ট। ভৌত দেহ বস্তুজগৎ দ্বারা নিয়ন্ত্রিত। আত্মা ভৌত দেহের অস্তিত্ব থেকে স্বাধীন এবং এর দ্বারা নিয়ন্ত্রিত নয়, অস্পষ্টতার ভিন্ন জগতে কাজ করে। আত্মা দেহ সম্পর্কে সচেতন, কিন্তু যদি দেহ মারা যায়, তবে আত্মা, তার মায়ের থেকে বিচ্ছিন্ন একটি নবজাত শিশুর মতো, তার অস্তিত্বের স্তরের সাথে সংযুক্ত থাকে এবং একই স্তরে অন্যান্য ক্ষেত্রের সাথে আরও গতিশীল, অস্পষ্ট মাত্রায় মিথস্ক্রিয়া চালিয়ে যায়। অস্পষ্ট প্রাণী এবং ভবিষ্যতের যাত্রা। মহাবিশ্বে ম্যাফ নীতি এবং পদার্থ বলের তৈরি এমন কিছু প্রাণী রয়েছে যা অস্তিত্বের একটি অস্পষ্ট স্তরে, বিভিন্ন ম্যাফ বল স্তর, কাজ করতে পারে। এই প্রাণীগুলির বিভিন্ন ম্যাফ বল বর্ণালীতে স্থানান্তরিত হওয়ার এবং দৃশ্যমান বা শনাক্তযোগ্য হওয়ার ক্ষমতা রয়েছে। মানুষের আত্মা অনেক আগে বিস্ফোরিত একটি নক্ষত্রের আলোর মতো আলো আত্মা, এখনও দৃশ্যমান, যদিও ভৌত তারা, শরীর আর বিদ্যমান নেই। পদার্থের এই সমান্তরাল অস্তিত্ব বোঝা মানবজাতির ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের মূল চাবিকাঠি। অধ্যায় 13। মহাবিশ্ব বিভাজনের সার্বজনীন নীতি। বিভাজন দ্বারা সার্বজনীন সৃষ্টি, যোগ এবং বিভাগ। মানুষের দ্বারা অনুভূত বর্তমান মহাবিশ্ব প্রকৃতিতে পরিলক্ষিত যোগ এবং বিভাজনের একই নীতি দ্বারা সৃষ্ট, যেমন নিউট্রনের প্রোটন এবং ইলেকট্রনের ক্ষয়। দৃশ্যমান মহাবিশ্ব হল একটি বৃহত্তর মহাবিশ্বের, মূল মহাবিশ্ব, বিভাজনের ক্ষুদ্রতম অংশ। মহাবিশ্বের ধ্রুবক গতি এবং আপাত সম্প্রসারণ আসলে আমাদের মহাবিশ্বের বৃহত্তর সহোদর মহাকর্ষীয় টান, ম্যাগ্রাভ, অনুসরণের ফলাফল। এটি বিগ ব্যাং এবং M-11 তত্ত্বগুলিকে বাতিল করে দেয়, কারণ তাদের কোনো অস্তিত্ব নেই। বিভাজনের মাধ্যমে সৃষ্টির ভৌত জগতের সমান্তরালতা। পারমাণবিক বিভাজনের মতো, প্রতিবার যখনই একটি মহাবিশ্ব বিভক্ত হয়, তখন নতুন মহাবিশ্বগুলি তাদের মূল মহাবিশ্বের বৈশিষ্ট্যগুলি ধরে রাখে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের তীব্রতার পুনর্গঠন তাদের নিজস্ব নতুন সময় এবং বয়স দেয়। নতুন মহাবিশ্বে ছায়াপথ, নক্ষত্র এবং প্রাণীদের আকার এবং কার্যকারিতা সেই নতুন কাঠামোর মধ্যে থাকা ক্ষেত্রগুলি দ্বারা নির্ধারিত হয়, তার পূর্বসূরির সরাসরি হস্তক্ষেপ ছাড়াই। মানুষ এবং আত্মা সর্বজনীন সংযোগ হিসাবে। মানুষ মহাবিশ্বে ক্ষেত্রের গতিবিধির একটি অন্তর্ভুক্ত প্যাটার্নের অংশ। ভৌত দেহ একটি গ্রহের মতো, এতে ভর এবং একটি চৌম্বকমণ্ডল রয়েছে। আত্মা হল মহাবিশ্বে ভৌত দেহের কার্যকলাপের বাহ্যিক সংযোগ এবং সমগ্রের সাথে মিথস্ক্রিয়ার একটি অন্তর্ভুক্ত বাস্তবতার অংশ। এটি মানুষ এবং অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে সাধারণ হর এবং সংযোগ। মানুষের নিজস্ব চৌম্বকমণ্ডল রয়েছে, যাকে অরোরা বলা হয়, যা তার সমস্ত ক্ষেত্রের, চিন্তাসহ অভ্যন্তরীণ মিথস্ক্রিয়ার সামগ্রিক প্রভাব। মানবদেহের ক্ষেত্রের এই সামগ্রিক ফলাফল হল মানব আত্মা। মহাবিশ্বের সকল গতিশীল প্লাজম্যাটিক পদার্থের একটি আত্মা আছে, কিন্তু মানবজাতির তার আত্মার মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করার বুদ্ধি আছে, যা তাকে অন্যান্য আত্মার সামনে তার কর্মের জন্য দায়ী করে তোলে। সমান্তরাল মহাবিশ্ব এবং আন্তঃসংযোগ। সমান্তরাল মহাবিশ্ব বিদ্যমান, পূর্ববর্তী এবং ভবিষ্যতের বিভাজন থেকে তৈরি, সকলেই পরস্পর সংযুক্ত এবং একই মৌলিক নীতির অধীনে কাজ করে,
সমস্ত পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের গঠনের অনুরূপ। সর্বজনীন যোগাযোগের মূল চাবিকাঠি শব্দ তরঙ্গের মধ্যে নয়, বরং মৌলিক প্লাজম্যাটিক চৌম্বক ক্ষেত্রের সাধারণ ভাষায়। ইলেকট্রনের তীব্রতা বোঝা এবং পরিমাপ ম্যাগ্রাফস মানবজাতিকে মহাবিশ্বের বাকি আত্মা প্রাণীদের সাথে যোগাযোগ করার অনুমতি দিতে পারে। অধ্যায় 14, এটি কিভাবে শেষ হবে? বিভাজন দ্বারা মহাবিশ্বের সমাপ্তি। এই মহাবিশ্বের সমাপ্তি তার শুরুর সাথে একই রকম হবে, এটি বিভাজনের মাধ্যমে ঘটবে। মহাবিশ্বের চৌম্বক ক্ষেত্রের ভারসাম্য দুর্বল হওয়ার সাথে সাথে এটি ভেঙে যাবে এবং দুটি ছোট মহাবিশ্বে বিভক্ত হবে, একটি ছোট এবং একটি বৃহত্তর, যা তাদের মূল চৌম্বক ক্ষেত্র বল দ্বারা সংযুক্ত থাকবে। এটি নিউট্রন ক্ষয় এবং অন্যান্য পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার অনুরূপ সৃষ্টিতে অভিন্নতা বজায় রাখে। কোন বিগ ব্যাং নেই, ডুমসডে নেই, অথবা গ্রেট রিফট নেই। কেবল ক্ষেত্র এবং পদার্থের রূপান্তর এবং সংমিশ্রণ রয়েছে। ছোট মহাবিশ্ব বৃহত্তর মহাবিশ্বের চারপাশে ঘুরবে, তার কক্ষপথের মধ্যে থাকবে, ঠিক যেমন ইলেকট্রন তার প্রোটনের সাথে থাকে। এর ফলে ছোট মহাবিশ্ব থেকে পর্যবেক্ষণ করলে মনে হবে যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এই মহাবিশ্ব আদি নয়, বরং পূর্ববর্তী মহাবিশ্বের একটি খণ্ড, এবং এটি ভবিষ্যতে বিভক্ত হতে থাকবে। মহাবিশ্ব মানবতার মধ্যে বিদ্যমান এবং পরিচালিত হয়, এবং মানবতা মহাবিশ্বের মধ্যে বিদ্যমান এবং পরিচালিত হয় এই বোধগম্যতা সৃষ্টির উদ্দেশ্যের বোধগম্যতা সম্পূর্ণ করে। অধ্যায় 15, প্রবন্ধ এবং উপসংহার। লেখাটি এম.টি. কেশের পূর্বে প্রকাশিত নিবন্ধগুলির একটি তালিকা দিয়ে শেষ হয়েছে, যিনি তার জ্ঞানের উপর পুনরাবৃত্তি এবং প্রসারিত করেছেন। বায়ুবাহিত চুল্লি, মহাকাশ প্রযুক্তির জন্য একটি সম্পূর্ণ চুল্লি নকশা, একটি সমন্বিত চৌম্বকীয় প্লাজমা শক্তি ব্যবস্থার উপর ভিত্তি করে যা ক্ষেত্রের মিথস্ক্রিয়ার মাধ্যমে মাধ্যাকর্ষণ সুরক্ষা এবং গতি তৈরি করে। পৃথিবীর বীজ, পৃথিবীর কেন্দ্র হল একটি আধা সংযোজন, বিভাজনবিহীন, পারমাণবিক চুল্লি, যা হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস পদার্থ ম্যাফ দ্বারা গঠিত। অভ্যন্তরীণ কেন্দ্রের, বীজ কেন্দ্র, মধ্যে একটি অভ্যন্তরীণ কেন্দ্রের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে, যার মিথস্ক্রিয়া দ্বিগুণ চৌম্বক ক্ষেত্র প্রভাব তৈরি করে যা গ্রহের মাধ্যাকর্ষণ এবং চৌম্বকীয় বল তৈরি করে। চৌম্বকমণ্ডল, এর আকৃতি এবং তীব্রতা একটি সত্তার আঙুলের ছাপ এবং এর অভ্যন্তরীণ কাঠামোর লুকানো রহস্য প্রকাশ করে। আইনস্টাইনের আপেক্ষিকতা সমীকরণের সংশোধন। আইনস্টাইনের সমীকরণ খুব ছোট ভরের মধ্যে সীমাবদ্ধ এবং বাস্তব ত্রিমাত্রিক বহুচুম্বকীয় এবং মহাকর্ষীয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনির বলয়, তাদের গঠন এবং আচরণ ম্যাগ্রাফস মিথস্ক্রিয়া নীতি দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। একটি নক্ষত্রের মৃত্যু, সুপারনোভা, একটি পরমাণুর জীবনচক্রের মতো একই শক্তি হ্রাস নীতি অনুসরণ করে, তবে অনেক বৃহত্তর স্কেলে। মি কেশের লেখা মূল প্রবন্ধ। ফিউশন এবং পদার্থের উৎপত্তি। কারেন্ট বনাম আন্তঃপরমাণু ফিউশন বিজ্ঞানীরা মহাবিশ্বের নিয়মের বিরুদ্ধে কাজ করছেন, ফিউশন শক্তিকে দূরের স্বপ্ন করে তুলছেন। কেশ ইন্টারাটমিক ফিউশন 3 মে 2006 প্রস্তাব করেছেন, একটি সহজ পদ্ধতি যেখানে ইলেকট্রনকে তার নিজস্ব পরমাণুর নিউক্লিয়াসের সাথে ফিউজ করতে বাধ্য করা হয়। এটি কম তাপমাত্রায় ছোট কিন্তু পরিচালনাযোগ্য শক্তি নির্গত করে, যার ফলে টোকামাক রিয়্যাক্টরের বিশাল শক্তি বাধা। চুম্বকত্ব এবং সৃষ্টি 8 জানুয়ারি 2005 চুম্বকত্বই একমাত্র জিনিস যা দিয়ে মহাবিশ্ব তৈরি। পদার্থ হল বিভিন্ন তীব্রতার চৌম্বক ক্ষেত্রের সংমিশ্রণ এবং মিথস্ক্রিয়ার ফলাফল। পরমাণু এবং মহাবিশ্বে পরমাণুগুলি অত্যন্ত দুর্বল প্লাজমা চৌম্বক ক্ষেত্রের সংগ্রহ থেকে তৈরি হয় যা তাদের প্লাজমা চৌম্বক শক্তি থেমে 11 অক্টোবর 2005 এবং 25 জুলাই 2006 নীতি অনুসারে একত্রিত হয়। এটি ইঙ্গিত দেয় যে এই আলগা ক্ষেত্র শক্তির সঞ্চয় থেকে মহাবিশ্ব স্বাভাবিক পরিস্থিতিতে তৈরি হয়েছিল। নিউক্লিয়াস, মাধ্যাকর্ষণ এবং চুল্লি শক্তি। পৃথিবীর কোর 20 এপ্রিল 2005 কেশের ধারণা যে পৃথিবীর মাধ্যাকর্ষণ তৈরির জন্য অতিরিক্ত নিউক্লিয়াস রয়েছে তা নিশ্চিত করা হয়েছে। 600 কিলোমিটার অভ্যন্তরীণ কোর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। পৃথিবীর কোর হাইড্রোজেন প্লাজমার জন্য একটি আধা ফিউশন চুল্লি হিসেবে কাজ করে, ফিশন চুল্লি হিসেবে নয়।
চৌম্বকীয় মহাকর্ষ বল 5 ফেব্রুয়ারি 2005 একটি সমজাতীয় উচ্ছল ভরক্ষেত্র টিটেক্স তৈরি করা হলে ম্যাগ্রাব বল তাপমাত্রা এবং চাপের উপর নির্ভর করে না। শক্তি ভারসাম্য 29 জুন 2005 প্লাজমা চুল্লিগুলিকে কার্যত শূন্য তাপ অপচয় করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি স্বয়ংসম্পূর্ণ এবং টেকসই হতে পারে। সঠিক উপাদান নকশার মাধ্যমে চুল্লিটি তার চারপাশের তুলনায় এমনকি শীতল হতে পারে, শক্তি শোষণ করতে পারে। চুল্লি পরিচালনা নিবন্ধগুলি গতিশীল চুল্লিগুলির পদ্ধতিগত স্টার্টআপ 9 জুন 2005 এবং সুরক্ষা পরামিতি 6 জুন 2005 কভার করে প্লাজমা ক্ষতি প্রতিরোধের উপর জোর দেয়। রূপান্তর এবং উন্নত প্রযোগ। কোষীয় জীবন 28 নভেম্বর 2004 কোষের জীবনচক্র, পরিবহন এবং রূপান্তর পরমাণু বা তারার সাথে সাদৃশ্যপূর্ণ, তাদের অ্যাসিডের গঠনের কারণে কিছুটা জটিল, তবে নীতিগতভাবে নিয়ন্ত্রণ এবং প্রতিলিপি করা সহজ। ইলেকট্রন পারমাণবিক ঢালাই 3 মে 2005 একই পদার্থের পরমাণু যখন একটি ইলেকট্রন ভাগ করে তখন আণবিক বন্ধন ঘটে, যা একটি চৌম্বকীয়ভাবে সুষম অণু কনটেক্স তৈরি করে। দূষণমুক্তকরণ 10 অক্টোবর 2005 চুল্লি ব্যবহার করে পুনর্ব্যবহার করা যেতে পারে। মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার মাধ্যমে এটিকে বিশুদ্ধ জল এবং কার্বনে, গ্রাফাইট বা হীরা রূপান্তরিত করা যেতে পারে। মাধ্যাকর্ষণ অধীনে গঠন 15 আগস্ট 2005 চাপের চেয়ে মহাকর্ষীয় বল দ্বারা বন্ধনে পদার্থের আণবিক গঠন মৌলিকভাবে আলাদা। এই নীতিটি ঘরের তাপমাত্রা এবং চাপে গ্রাফিনের মতো ন্যানোম্যাটেরিয়াল তৈরি করতে ব্যবহৃত হয়। প্রতিরক্ষা এবং সুরক্ষা ব্যবস্থা 4 সেপ্টেম্বর 2005 মহাকাশযান উচ্চ স্যাচুরেশন চৌম্বকীয় প্লাজমা প্যাক ব্যবহার করে পৃথিবীর কাছাকাছি বস্তু থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই প্রযুক্তি আগত বস্তুকে আণবিক স্তরে চৌম্বকীয় বাষ্প ধ্বংস করে এটি আঘাত করার আগেই প্লাজমা চৌম্বকীয় শক্তি দিয়ে পরিপূর্ণ করে। ডার্ক ম্যাটার 21 জানুয়ারি 2006 ডার্ক ম্যাটার ম্যাপস ভর ধারণ করে কিন্তু দৃশ্যমান আলো থাকে না এবং তাদের অস্তিত্ব শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ মহাকর্ষীয় ক্ষেত্রের কারণে তাদের লুকানো ভরের ওজন দ্বারা নির্ধারণ করা যেতে পারে। ফিউশন এবং পরমাণু বর্তমান ফিউশন প্রযুক্তি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ কারণ এটি বৃহৎ প্লাজমাগুলিকে এমনভাবে ফিউজ করার চেষ্টা করে যা মহাবিশ্বের নিয়মের বিরোধিতা করে। কেশে ইন্টারঅ্যাটমিক ফিউশন প্রস্তাব করেন, একটি সহজ এবং আরও বাস্তবসম্মত পদ্ধতি ইলেকট্রনকে তার নিজস্ব পরমাণুতে ফিরিয়ে আনা এবং নিউক্লিয়াসের সাথে ফিউজ করা, এইভাবে চরম বলের প্রয়োজন ছাড়াই পরিচালনাযোগ্য শক্তি নির্গত করা। তদুপরি এটি পুনরাবৃত্তি করা হয় যে চৌম্বকত্ব হল সমস্ত অস্তিত্ব এবং সৃষ্টির উৎপত্তি। পদার্থ হল কেবল বিভিন্ন তীব্রতার চৌম্বক ক্ষেত্রের সংমিশ্রণ এবং মিথস্ক্রিয়া। কোষীয় জীবন এবং পদার্থের গঠন। কোষীয় জীবন হল একটি পরমাণু বা নক্ষত্রের মতো পরিবহন এবং রূপান্তরের একটি চক্র, যদিও তাদের নিজস্ব চৌম্বকীয় কাঠামো সহ পদার্থের উপস্থিতির কারণে আরও জটিল। এটি লক্ষণীয় যে পারমাণবিক এবং আণবিক কাঠামো আমূল পরিবর্তিত হয় যদি সরল চাপের পরিবর্তে মহাকর্ষীয় শক্তি দ্বারা একসাথে রাখা হয়, যা গ্রাফিনের মতো ন্যানোম্যাটেরিয়াল তৈরি করতে ব্যবহৃত একটি নীতি। পৃথিবীর কেন্দ্র এবং মাধ্যাকর্ষণ। কেশের 30 বছর আগে অনুমান যে পৃথিবীতে অতিরিক্ত অভ্যন্তরীণ কোর রয়েছে যা মাধ্যাকর্ষণ উৎপন্ন করে ভূতাত্ত্বিকভাবে নিশ্চিত করা হয়েছে। এই কোরগুলি হাইড্রোজেন প্লাজমার একটি আধা ফিউশন চুল্লি এবং উত্তাপের কারণ। চৌম্বকীয় মহাকর্ষ বল মৌলিকভাবে তাপমাত্রা বা চাপের উপর নির্ভর করে না যদি পদার্থের মধ্যে একটি সমজাতীয় ভাসমান ক্ষেত্রের ভর তৈরি হয়। প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা। ম্যাগ্রাভস চুল্লিগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাপ হ্রাস না হয় এবং এমনকি তাদের আশেপাশের পরিবেশ থেকে তাপ শোষণ করতে পারে। একটি মহাকাশ প্রতিরক্ষা এবং সুরক্ষা ব্যবস্থা বর্ণনা করা হয়েছে যা প্লাজমা চৌম্বকীয় শক্তির স্যাচুরেশন ব্যবহার করে আণবিক স্তরে আগত বস্তু ধূমকেতু বা গ্রহাণুকে চৌম্বকীয় বাষ্পে বিভক্ত করে মহাকাশযান এবং পৃথিবী উভয়কেই রক্ষা করে। অন্ধকার পদার্থ এবং সৃষ্টি। অন্ধকার পদার্থের ভর এবং একটি অভ্যন্তরীণ মহাকর্ষীয় ক্ষেত্র রয়েছে কিন্তু দৃশ্যমান আলো নেই। প্লাজমা চৌম্বকীয় শক্তির পরিপ্রেক্ষিতে বোঝা গেলে এর অস্তিত্ব জটিল নয়। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে মহাবিশ্ব স্বাভাবিক পরিস্থিতিতে তৈরি হয়েছিল, বিভিন্ন তীব্রতার প্লাজমা চৌম্বকীয় ক্ষেত্রের প্যাকেট হিসাবে শুরু হয়েছিল যা একত্রিত হয়ে মৌলিক কণা, পরমাণু, অণু এবং অবশেষে
তারা এবং ছায়াপথ তৈরি করেছিল। অধ্যায় 15। মানবতার এগিয়ে যাওয়া। জ্ঞান এখন উপলব্ধ। আমরা অনুমান থেকে প্রদর্শনের দিকে এগিয়ে চলেছি, বুঝতে পেরেছি যে বিগ ব্যাং এবং রকেট জ্বালানি আমাদের বিজ্ঞানের প্রথম আলোড়ন মাত্র। এখন মহাবিশ্বের বিভাজন এবং আন্তঃপারমাণবিক সংমিশ্রণের নীতি আমাদের হাতে থাকায় সীমান্ত স্থান নয়, বরং নিজেকে বোঝা। চ্যালেঞ্জ হল অভাব এবং যুদ্ধের মানসিকতাকে পিছনে ফেলে আসা। মি কেশে আমাদের যেমন শেখান, মানবতার ভাগ্য হল মহাকাশে ঐক্য এবং সহযোগিতা। আপনার প্রতিশ্রুতি এবং মনোযোগের জন্য ধন্যবাদ। প্লাজমা জ্ঞান বিশ্বকে পরিবর্তন করতে এখানে এসেছে। হিস্পানিক গোষ্ঠীর জন্য এই মৌলিক জ্ঞান সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভাগ করে নেওয়া সত্যিই একটি সৌভাগ্যের বিষয়। আমরা যে উত্তরাধিকার ভাগ করে নিই। আমরা শিখেছি যে জাদুকরী কিছুই নেই, বরং ক্ষেত্রবিজ্ঞান। বাস্তবতার সারমর্ম হল চুম্বকত্ব। সবকিছুই ম্যাগ্রাভের মিথস্ক্রিয়ায় নিহিত, যা আত্মা থেকে মাধ্যাকর্ষণ পর্যন্ত সবকিছুকে সংজ্ঞায়িত করে। এবং পরিষ্কার শক্তি এবং আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের সমাধান এই অভ্যন্তরীণ ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণ করার মধ্যে নিহিত, জ্বালানি পোড়ানোর মধ্যে নয়। আত্মার নম্রতা এবং এর ক্ষেত্র শক্তির সাথে আমরা মি কেশের শিক্ষার সারমর্মকে একীভূত করেছি, যে অ্যান্টিম্যাটার কোনো বিরোধী শক্তি নয়, বরং প্রধান পদার্থ, সেই সংকুচিত বীজ যা থেকে সমস্ত বাস্তবতা ক্ষেত্রগুলিকে মুক্ত করার প্রেমময় কাজের মাধ্যমে উদ্ভূত হয়। এবং আমরা বুঝতে পেরেছি যে ডার্ক এনার্জি বাস্তবে একটি ট্রানজিশনাল এনার্জি, একটি গতিশীল সেতু যা আমাদের সকলকে উৎসের সাথে সংযুক্ত করে। বন্ধুরা, এটাই সব। স্প্যানিশভাষী কেশ সম্প্রদায়ের জন্য মি কেশের 3টি মহান কাজ সংগঠিত, অনুবাদিত এবং সম্পাদিত অডিও ফরম্যাটে আপনাদের সাথে ভাগ করে নেওয়া সত্যিই একটি সৌভাগ্য এবং আনন্দের বিষয়। মি কেশ, আপনার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার অক্লান্ত পরিশ্রম কেবল আমাদের জন্য মহাবিশ্বের পদার্থবিদ্যাকে আলোকিত করে না, বরং আমাদের আত্মার আয়নায় তাকাতেও বাধ্য করে, যেখানে আমাদের প্রকৃত শক্তি এবং স্রষ্টার সাথে আমাদের অনিবার্য সংযোগ রয়েছে। সবকিছুর জন্য ধন্যবাদ, বন্ধুরা। মি কেশের কাজের সর্বোত্তম উপলব্ধি আমাদের সঙ্গী হোক। শুভ সময়। অনেক ধন্যবাদ। সুখী জীবন।